আসছে আসুক। আচ্ছা ঠিক আছে, চলো আসুক, যখন আসবে আসবে। আজকে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে, দেখো আমরা আজকে স্টেডি স্টেট অ্যানালিসিস, স্টেডি দেখেছো আসবে না, দেখো শোনা যাচ্ছে? অডিও ক্লিয়ার আছে? ঠিক আছে। দেখো যদি মাঝখান থেকে তোমাদের সমস্যা আমাকে একটু বলবে, আমার কাছে আজকে দুটো ডিভাইস নেই, আমি বুঝতে পারবো না। কোনো অসুবিধা হলে, কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে? তো আজকে আমাদের যেটা পড়বো সেটা হচ্ছে স্টেডি স্টেট অ্যানালিসিস অফ স্টেডি স্টেট অ্যানালিসিস, ঠিক আছে? প্রথমত হচ্ছে ফেজার রিলেশনশিপ দেখবো এবং সার্কিট এলিমেন্টগুলোকে চিনবো। তোমরা জানো আমরা কি করি। তো ফার্স্ট হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ সাইনোসয়েড, ঠিক আছে? তোমরা জানো তো সাইনোসয়েডকে কিভাবে দেখানো হয়? হ্যাঁ স্যার। হ্যালো স্যার। হ্যাঁ বলো। হ্যালো। হ্যালো। হ্যাঁ স্যার, বলছি আগের দিনের ম্যাথগুলো করছি, দাঁড়াও, আগের দিনের ম্যাথগুলো করা হবে, ঠিক আছে? হ্যাঁ করে ফেলেছি। ওগুলো নিয়ে অসুবিধা নেই, আগের দিনের ম্যাথ হবে, ঠিক আছে? ওই ঠিক আগের আছে দিনের ম্যাথ স্যার। নিয়ে চিন্তা করো। হ্যাঁ, ওগুলো তোমরা প্র্যাকটিস করবে, অসুবিধা নেই, আগের দিনের ম্যাথ নিয়ে প্রবলেম নেই। আজকে যেটা শুরু হচ্ছে সেটা হবে। তো সাইনোসয়েডকে মানে আমরা জেনারেলি সাইন ওয়েভকে বোঝাই, ঠিক আছে? সাইন ওয়েভ, ঠিক আছে? তো সাইন ওয়েভ কি? নেচার জেনারেলি সাইন ওয়েভের হয়, ঠিক আছে? আমরা নেচারে যা দেখি সবকিছুই কিন্তু সাইন ওয়েভের রিপ্রেজেন্টেশন। যেমন ধরো তুমি একটা স্টোনকে তুমি যদি একটা পুলের মধ্যে ফেলো, ঠিক আছে? তো স্টোনকে যদি পুলের মধ্যে ফেলো তাহলে কি হবে? তাহলে দেখবে এরকম একটা ওয়েভ তৈরি হবে, ঠিক আছে? সিমিলারলি তুমি যদি দেখো একটা পেন্ডুলাম, ঠিক আছে? একটা পেন্ডুলামের যে মোশনটা, সেই মোশনটাও কিরকম হয়? পেন্ডুলামের যে মোশনটা সেটা কিরকম হয়? সেটাও তো আমাদের কাছে এরকম টু অ্যান্ড ফ্রো মুভমেন্ট হয়, তাই তো? তো সেই টু অ্যান্ড ফ্রো মুভমেন্টটাও কি? টু অ্যান্ড ফ্রো মুভমেন্ট একটা সাইনোসয়েড ইন নেচার। তো নেচার ইটসেলফ ইজ সাইনোসয়েড ইন নেচার, মানে সাইন ওয়েভটাকে ক্যারি করে, মানে সাইন ওয়েভটাকে ফলো করে, ঠিক আছে? তো ওই জন্য সাইন ওয়েভকে নিয়ে চর্চা করা, সাইন ওয়েভকে নিয়ে পড়াশোনা করা আমাদের কাছে খুব একটা ইম্পর্টেন্ট প্যারামিটার। তো জেনারেলি সাইন ওয়েভকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি তোমরা সবাই জানো, যে যদি সাপোজ এটাকে একটা যে কোনো অ্যাক্সিস ধরে নিই, ঠিক আছে? এদিকে যদি টাইম অ্যাক্সিসটা দেখাই, তো এরকম ভাবে আমরা সাইন ওয়েভকে জেনারেলি রিপ্রেজেন্ট করে থাকি, ঠিক আছে? এবার সাইন ওয়েভের যদি আমি রিপ্রেজেন্টেশন হিসেবে দেখাই, যদি এদিকে যদি একটা ফাংশন দেখাই এফ অফ টি, তো এফ অফ টি কে আমরা জেনারেলি কি দিয়ে লিখি? এ সাইন ওমেগা টি, ঠিক আছে? এ সাইন ওমেগা টি এইভাবে লিখি, যেখানে এটা কি? এটা হচ্ছে ম্যাগনিটিউড বা অ্যামপ্লিটিউড, যাই বলো। এটা হচ্ছে কি? ম্যাগনিটিউড বা অ্যামপ্লিটিউড, যাই বলো, ঠিক আছে? এবার ওমেগা টিটা কি? ওমেগা টিটা হচ্ছে এই দিকে ডাইরেকশনটা, এই দিকটা হচ্ছে ওমেগা টি, ঠিক আছে? তাহলে এ হলো গিয়ে অ্যামপ্লিটিউড, ওমেগা হচ্ছে গিয়ে কি? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? এবার এই অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিকে আমরা জেনারেলি 2 পাই এফ দিয়ে ডিনোট করি। হোয়াট ইজ এফ? এফটাকে আমরা বলি ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি মানে কি? ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে 1 বাই টাইম পিরিয়ড। হোয়াট ইজ টাইম পিরিয়ড? একটা সাইকেল কমপ্লিট হতে যতটা সময় লাগে, মানে এই টোটাল টাইমটাকে আমরা কি দিয়ে লিখি? ক্যাপিটাল টি দিয়ে, ঠিক আছে? সো ক্যাপিটাল টি হেয়ার আমরা কি বলি? টাইম পিরিয়ড। ঠিক আছে? আমাদের জেনারেল একটা কোশ্চেন জিজ্ঞেস করে যে পাওয়ার সাপ্লাই ফ্রিকোয়েন্সি বা পাওয়ার ফ্রিকোয়েন্সি আমাদের ইন্ডিয়াতে কত? বলতে পারবে পাওয়ার ফ্রিকোয়েন্সি আমাদের ইন্ডিয়াতে কত? 50 হার্টজ। 50 হার্টজ পাওয়ার ফ্রিকোয়েন্সি হলে আমাদের ওয়েভ ফর্মের যে টাইম পিরিয়ড হবে সেটা কত হবে?
20 মিলি সেকেন্ড। 20 মিলি সেকেন্ড। 1/50 যদি তুমি করো তাহলে দেখবে 20 মিলি সেকেন্ড আসছে, ঠিক আছে। 1/20 তুমি যদি করো তাহলে দেখবে 20 মিলি সেকেন্ড। এবার এই আন্ডারস্ট্যান্ডিং থেকে আমরা আরো একটু এগিয়ে যাই। তো এটা হলো প্রথমত রিপ্রেজেন্টেশন অফ সাইনোসয়েড, যেখানে তুমি বুঝলে কোনটাকে এ বলে, কোনটাকে ওমেগা বলে, কোনটাকে টি বলে, ঠিক আছে। তো নেক্সট পার্টে আমি এগিয়ে যাচ্ছি। বলছি বলো। বলছি স্যার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কেন বলে? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলে হচ্ছে মোশনটাকে আইডেন্টিফাই করার জন্য, মানে মোশনটাকে বোঝানোর জন্য। মোশনটা কি ধরনের মোশন তার উপর বেস করে থাকে, ঠিক আছে। মোশনটা জেনারেলি রোটেশনাল হয়, তাই না? রোটেশনাল মোশনের ক্ষেত্রে যে ফ্রিকোয়েন্সি ধরা হয় সেটাকে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ধরা হয়, মানে অ্যাঙ্গুলার ডোমেনকে ধরা হয়, লিনিয়ার ডোমেনকে ধরা হয় না। মানে ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ভালো এক্সাম্পল দিলে বুঝতে পারবে। ধরো একটা গাড়ির চাকা, একটা গাড়ির চাকা, গাড়ির চাকাটা অ্যাকচুয়ালি সার্কুলার পথে ঘোরে, তাই তো? গাড়ির চাকাটা সার্কুলারলি ঘোরে, কিন্তু গাড়িটা নিচে এক মিনিট অল্ট কে ঢুকতে চাইছে, তো গাড়িটা তোমার কিন্তু লিনিয়ারলি এগোয়। তার মানে গাড়ি বা আমি যদি বলি টু হুইলারের যে মোশনটা হয় সেটাকে আমরা কি বলি? লিনিয়ার মোশন বলি, তাই না? লিনিয়ার মোশন। তুমি বাইক চালিয়ে একটা জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছ, কাকে নিয়ে যাচ্ছ সেটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু নিয়ে যাচ্ছ, তো সেই মোশনটাকে আমরা বলি লিনিয়ার মোশন। কিন্তু তোমার গাড়ির চাকাটাকে তুমি যদি দেখো, তাহলে গাড়ির চাকাটা কি হচ্ছে? একটা নির্দিষ্ট অক্ষের চারিদিকে কন্টিনিউয়াসলি চক্কর খেতে থাকছে। তো অ্যাকচুয়ালি তোমার এই গাড়ির চাকার যে অ্যাঙ্গুলার বা রোটেশনাল মোশন, গাড়ির চাকায় কি মোশন আছে? রোটেশনাল মোশন আছে, রোটেশনাল অর অ্যাঙ্গুলার মোশন, ঠিক আছে, অ্যাঙ্গুলার মোশন আছে। তো তোমার গাড়ির চাকার যে লিনিয়ার, এই যে গাড়ির চাকার যে রোটেশনাল অর অ্যাঙ্গুলার মোশন, সেটা গাড়িকে কি করছে? গাড়িকে একটা লিনিয়ার মোশন প্রোভাইড করছে। লিনিয়ার মোশন মানে হচ্ছে তুমি একটা হরিজন্টাল ডিস্টেন্স ট্রাভেল করতে পারছো। তো সিমিলারলি তুমি যখন একটা পেন্ডুলামকে দেখবে, পেন্ডুলামও কি হয়? একটা অক্ষের চারিদিকে তুমি যদি ছেড়ে দাও এরকম ভাবে ঘুরতে থাকবে, আবার এদিকে আসবে, আবার এদিকে গিয়ে একটা ম্যাক্সিমাম পয়েন্টে গিয়ে পৌঁছবে, আবার সেই দিক থেকে এদিকে জার্নি শুরু করবে। তো এই মোশনটা কি হচ্ছে? এটা অ্যাঙ্গুলার ইন নেচার হচ্ছে, বা সার্কুলার ইন নেচার হচ্ছে, বা রোটেশনাল ইন নেচার হচ্ছে, বা এরকম সাইনোসয়েডাল ইন নেচার হচ্ছে। এটা কখনোই লিনিয়ার হচ্ছে না। লিনিয়ার মানে একটা নির্দিষ্ট দিকে কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে না। মানে এরকম নয় তুমি যদি এটাকে দুলিয়ে দাও, সেটা দুলিয়ে দেওয়ার পর একটা দিকে কন্টিনিউয়াসলি এগিয়ে যাচ্ছে, এরকম হচ্ছে না। এটা এগোনোর পর আবার ফেরত আসছে, আবার উল্টো দিকে যাচ্ছে, আবার ফেরত আসছে, আবার উল্টো দিকে যাচ্ছে, আবার ফেরত আসছে। মানে একটা পয়েন্টের রেসপেক্টেও কন্টিনিউয়াসলি সার্কুলেটারি ভাবে ঘুরে যাচ্ছে, ঠিক আছে। এইটা হচ্ছে দুটো মোশনের মধ্যে ফারাক। আশা করি বোঝা গেল কি বললাম, ক্লিয়ার তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। নেক্সট পার্টটা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ সাইনোসয়েড এন্ড লিডিং ল্যাগিং, ঠিক আছে। লিডিং ল্যাগিং মানে কি? সাপোজ ধরো আমার কাছে একটা ওয়েভ ফর্ম আছে, ঠিক আছে। প্রথমে আমি রিপ্রেজেন্ট করছি একটা ভোল্টেজকে, ঠিক আছে, একটা ভোল্টেজ। ভি অফ টি অ্যাকচুয়ালি টাইম ডিপেন্ডেন্ট ভোল্টেজ, মানে টাইমের সঙ্গে ভোল্টেজের প্রোফাইলটাকে ভি অফ টি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তো ভি অফ টিটাকে আমরা জেনারেলি যদি এইভাবে দেখাই, সাপোজ এইভাবে দেখাচ্ছি, ঠিক আছে। আমার সাইন ওয়েভটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু তোমরা বুঝতে পারছো আমি কি করার চেষ্টা করছি। যদি ভি অফ টি এই ওয়েভ ফর্মটা এরকম ভাবে আমি রিপ্রেজেন্ট করি, তো এই ক্ষেত্রে আমি একটা ম্যাক্সিমাম ভ্যালু ধরতে পারি এর, এটাকে সাপোজ ডিএম, আর এই দিকে যেটা থাকে সেটাকে আমরা কত বলি? মাইনাস ডিএম বলি, এটা তোমরা সবাই জানো। তো এই ভি অফ টিটাকে রিপ্রেজেন্ট করা হয় কিভাবে? ভিএম সাইন ওমেগা টি দিয়ে, ঠিক আছে। এটা হচ্ছে আমার কাছে একটা সাইনোসয়েডাল ভোল্টেজ। ব্যাপারটা হচ্ছে যদি একটা আমার কাছে এই ভোল্টেজের জন্য কোন একটা কারেন্টের ফ্লো হয়, এই ভোল্টেজের জন্য কোন একটা কারেন্টের ফ্লো হয়, সেই কারেন্টটা যদি এর সাথে, এই কারেন্টটা যদি এর সাথে সেম ফেজে থাকে, মানে যেখান থেকে জিরো শুরু হয়েছিল এরও সেখান থেকে জিরো শুরু হয়েছে, আবার এর যেখানে জিরো এসে পৌঁছলো এও সেখানে জিরো এসে পৌঁছলো, আবার যেখানে পিক সেখানে পিক, যেখানে জিরো সেখানে জিরো, যেখানে পিক সেখানে পিক, মানে তাদের মধ্যে ফেজের কোনো চেঞ্জ নেই, ঠিক আছে, তাদের মধ্যে কোনো ফেজের চেঞ্জ নেই। তো এটা যদি কারেন্টের প্রোফাইল হয়, এটা যদি আই অফ টি হয়,
তো এখানে আই অফ টিটাকেও আমি লিখতে পারি, কি লিখতে পারি, আই এম সাইন ওমেগা টি, আই এম সাইন ওমেগা টি। ঠিক আছে, তো এই আই এম সাইন ওমেগা টি, আই এমটা কোনটা, এই ম্যাক্সিমাম ভ্যালুটা। ঠিক আছে, এখানে বোথ অফ দেম আর ইন ফেজ, ভোল্টেজ ভি অফ টি অ্যান্ড কারেন্ট আই অফ টি, বোথ আর ইন ফেজ, বোথ আর ইন ফেজ। ফেজ মানে কি, তাদের মধ্যে কোনো ডিফারেন্স নেই। ডিফারেন্স নেই মানে যখন ভোল্টেজটা জিরো হচ্ছে কারেন্টের ম্যাগনিটিউডও তখন জিরো, যখন ভোল্টেজটা পিকে পৌঁছচ্ছে কারেন্টও তখন পিকে গিয়ে পৌঁছচ্ছে। যেমন এই পয়েন্টটাতে, যেমন এই পয়েন্টটাতে, যেমন এই পয়েন্টটাতে, যেমন এই পয়েন্টটাতে। এটা হচ্ছে কন্ডিশন 1, এটা হচ্ছে কেস 1। তাহলে কেস 2টা কি? কেস 2টা হচ্ছে সাপোজ ধরো এইটা আমার কাছে একটা ভোল্টেজের ওয়েভফর্ম। ঠিক আছে, সাপোজ ধরো এটা আমার কাছে একটা ভোল্টেজের ওয়েভফর্ম, এটা সাপোজ ধরো আমার কাছে একটা ভোল্টেজের ওয়েভফর্ম। এদিকে টাইম আছে টি, এদিকে ভি অফ টি কে রেখে এর রেসপেক্টে করসপন্ডিং টাইম যদি কারেন্টটা একটু ডিলেড হয়ে যায়, ডিলেড মানে কি, যখন যেখান থেকে ভোল্টেজ শুরু হয়েছে তার থেকে একটু পর থেকে কারেন্ট শুরু হচ্ছে, একটু ডিলেড হয়ে গেছে, একটু ডিলেড হয়ে গেছে। ঠিক আছে, তো এর মানে কি, এদের দুজনের শুরুর মধ্যে একটা অ্যাঙ্গেল ডিফারেন্স আছে। সাপোজ সে দিস ইজ ফাই। ঠিক আছে, কে আগে শুরু হয়েছে, ভোল্টেজ আগে শুরু হয়েছে, কে পরে শুরু হয়েছে, কারেন্ট পরে শুরু হয়েছে। তো এর ক্ষেত্রে আমরা ভোল্টেজকে এইভাবে লিখতে পারি, ভি অফ টি ইজ ইকুয়ালস টু ভিএম সাইন অফ ওমেগা টি। বাট আই অফ টি কে যখন আমরা লিখবো তখন আমরা এরকম লিখবো, আই এম সাইন অফ ওমেগা টি প্লাস ফাই। এই প্লাস ফাইটা কিসের জন্য? কারণ প্লাস ফাইটা মানে হচ্ছে এটা প্লাস 5 ডিগ্রি এগিয়ে আছে। ঠিক আছে, বলো প্লাস 5 হবে না মাইনাস 5 হবে? মাইনাস 5। প্লাস 5 হবে না মাইনাস 5 হবে? স্যার আরেকবার বলুন স্যার, বুঝলাম না। একবার বলুন স্যার, বুঝুন। ভোল্টেজটা বলো, ঠিক আছে, ভোল্টেজটা বুঝতে পেরেছো কেন ভিএম সাইন ওমেগা টি লিখেছি? ভোল্টেজ যেহেতু আগে এসেছে বলে, হ্যাঁ, ওই জন্য ভিএম সাইন ওমেগা টি লিখেছি, কারণ এটাকে আমরা রেফারেন্স ধরেছি। আর একটা ভালোভাবে বলা সেটা হচ্ছে রেফারেন্স বলি, রেফারেন্স ধরেছি বলি। ঠিক আছে, নেক্সট পয়েন্টে কি বললাম? নেক্সট পয়েন্টে বললাম আমি ফ্লাক্সটাকে মানে ফাইটাকে আমি একটু পর থেকে শুরু করেছি কারেন্টটাকে। কারেন্টটাকে যদি একটু পর থেকে শুরু করি তাহলে আমি আই অফ টিটাকে আই এম সাইন ওমেগা টি প্লাস ফাই লিখেছি। এটা ঠিক লিখেছি না ভুল লিখেছি? ফাইটা কি প্লাস সাইন হবে না মাইনাস সাইন হবে, কি হবে? স্যার প্লাসই হবে স্যার, কারণ স্যার মিডিলের ডিসটেন্সটাই তো ফাই। এর মিডিলের ডিসটেন্সটা হচ্ছে ফাই। চিন্তা ভাবনা করো, এখানে একটু চিন্তা ভাবনার ব্যাপার আছে। আমি তারপর বলছি অ্যান্সারটা কি হবে, আমি বলছি। আমার কাছে কোশ্চেনটা হচ্ছে কি, বুঝতে পারলে তো? আমার কাছে কোশ্চেনটা হচ্ছে যে এটা প্লাস 5 হবে না মাইনাস 5? মাইনাস হয়ে হবে তো আইটি বার করতে গেলে। লেটে শুরু হয়েছে, এটাই হচ্ছে ব্যাপার। আগে হবে না পরে হবে, এটাই হচ্ছে প্রশ্ন। সবাই মিলে একটুখানি একটা কনক্লুশনে আসার চেষ্টা করো। সবাই মিলে যদি কনক্লুশনে আসতে পারো তবে আমি বলবো যে প্লাস হবে না মাইনাস হবে। দেখো অসুবিধা কিছু নেই, ভাবতে পারো, ভেবে চিন্তে বলতে পারো কোনটা প্লাস হবে কোনটা মাইনাস হবে, ভাবতে পারো, অসুবিধা কিছু নেই। দেখো তাহলে কি হবে, প্লাস হবে না মাইনাস হবে? মনে হচ্ছে প্লাসই তো হবে মনে হচ্ছে। আচ্ছা, প্লাসই তো হবে মনে হচ্ছে। দেখো এইটা অ্যাকচুয়ালি মাইনাস হবে। কেন মাইনাস হবে? তার কারণ হচ্ছে জিরোটা কোথায় আছে? জিরোটা এখানে আছে। যখন জিরো ছিল তখন আইটা কোথায় ছিল? পরে ছিল, পরে নেগেটিভে ছিল, নেগেটিভে। ঠিক আছে, তুমি এইভাবেও খেয়াল রাখতে পারো। তো ওই জন্য এখানকার সাইনটা মাইনাস হবে। তুমি এইভাবেও খেয়াল রাখতে পারো। আরেকভাবে কিভাবে খেয়াল রাখতে পারো? আরেকভাবে এইভাবে খেয়াল রাখতে পারো যে পিছিয়ে আছে, ঠিক আছে, কে পিছিয়ে আছে কে এগিয়ে আছে।
কে পিছিয়ে আছে কে এগিয়ে আছে। ওয়েভ ফর্ম গুলোর মধ্যে সবার আগে কে আছে, এ আছে। এর থেকে আইটি কি আছে, পিছিয়ে আছে, পরে এসছে। আগে কে এসেছে, আগে এ এসেছে, পরে কে এসছে, এ পরে এসছে। তাহলে পরে আসা মানে পিছিয়ে থাকা। কত পিছিয়ে আছে, 5 পিছিয়ে আছে। তো সেটাকে আমি লিখেছি এইভাবে, ঠিক আছে। সিমিলারলি দেখো আমি আরো একটা স্টেটমেন্ট দিচ্ছি। ধরো এখানে আমার একটা ভি অফ টি বলে ভোল্টেজ আছে। এবার ধরো আমি যদি এখানে ভোল্টেজটাকে ড্র করি, ধরো এরকম একটা ভোল্টেজকে ড্র করলাম, ঠিক আছে, এরকম একটা ভোল্টেজকে ড্র করলাম। তো এর রেসপেক্টে যদি আমি কারেন্টটাকে ড্র করার চেষ্টা করি, কোনো সার্কিটের কারেন্টটাকে ড্র করার চেষ্টা করি, এবার কারেন্টটাকে আমি কিভাবে ড্র করছি, দেখো কারেন্টটাকে ড্র করছি, কারেন্টটা আগে এসেছে মানে এই পয়েন্টের আগে থেকে এসেছে। এই পয়েন্টের আগে থেকে এসেছে মানে কি, এই পয়েন্টের আগে থেকে এসেছে মানে এইখান থেকে এসেছে, এইখান থেকে এসেছে, এইভাবে এক্সিস্ট করছে, ঠিক আছে। এটা সিগনিফিকেন্সটা হচ্ছে যে আগে এসেছে, কে আগে এসেছে, কারেন্ট আগে এসেছে। কত আগে এসেছে, সাপোজ -5 আগে এসেছে, বা এটাকেও আমি ফাই হিসেবে আইডেন্টিফাই করতে পারি। বাট এখানে যখন লিখবো তখন ভিটিটাকে কি লিখবো, ইএম সাইন ওমেগা টি হিসাবে লিখছি। আর আই অফ টিটাকে লিখছি আইএম সাইন অফ ওমেগা টি প্লাস ফাই হিসেবে লিখছি। মানে দেখো কারেন্ট এগিয়ে আছে কোথায়, এই ফিগারটায় কারেন্ট এগিয়ে আছে। কারেন্ট এগিয়ে আছে কোথায়, এই ফিগারটাতে কারেন্ট এগিয়ে আছে। কারেন্ট পিছিয়ে আছে কোথায়, এখানে পিছিয়ে আছে। পিছিয়ে আছে মানে কত অ্যাঙ্গেলে পিছিয়ে আছে, ফাই অ্যাঙ্গেলে পিছিয়ে আছে, ওই জন্য -5। এখানে কারেন্ট এগিয়ে আছে, কত এগিয়ে আছে, ফাই অ্যাঙ্গেলে এগিয়ে আছে, ওই জন্য +5, ঠিক আছে। কারণ এখানে আমি ভোল্টেজটাকে কি ধরেছি, রেফারেন্স হিসেবে ধরেছি। তো এই দুটো ফিগারের মধ্যে তুমি এখান থেকে যে ইনফরমেশনটা পাচ্ছ, যে ভোল্টেজ ইজ লিডিং কারেন্ট, অর আমি এটা বলতে পারি আই ইজ ল্যাগিং ভোল্টেজ। মানে কি, মানে হচ্ছে ভোল্টেজটা এখানে লিডিং পজিশনে আছে, কারেন্টটা এখানে ল্যাগিং পজিশনে আছে। সেটাকে আমি উল্টোভাবে বলতে পারি, আইটা এখানে ল্যাগ করছে উইথ রেসপেক্ট টু ভি। মানে ভোল্টেজ ইজ লিডিং আই মানে হচ্ছে ভোল্টেজ ইজ লিডিং উইথ রেসপেক্ট টু আই, কারেন্ট ইজ ল্যাগিং উইথ রেসপেক্ট টু ভোল্টেজ, ঠিক আছে। তো এইটা হচ্ছে লিডিং এবং ল্যাগিং এর নেচার। তুমি এখানে যদি সেই অ্যানালিসিসটা করো, এখানে তুমি কি বলবে, ভোল্টেজ ইজ ল্যাগিং উইথ রেসপেক্ট টু আই, অথবা কি বলতে পারি, কারেন্ট ইজ লিডিং উইথ রেসপেক্ট টু ভি। দেখো বুঝতে পারলে কি পারলে না, দুটো ছবি দেখে ক্লিয়ার হলো কি হলো না বলো। হ্যাঁ স্যার আবার এখানে আমি যেটা বললাম সেটা হচ্ছে, দেখো ভালো করে, স্যার এইটা বলুন, ওই আইটি ইকুয়াল টু আইএম সাইন ওমেগা টি প্লাস ফাই, হ্যাঁ আগেরটা কেন মাইনাস হলো আর এইটা কেন প্লাস হয়ে গেল? প্লাস হলো, এটা মাইনাস হলো একটাই কারণে, এখানে আমি বলছি কি কোন ওয়েভটা আগে এসেছে, মানে কে আগে থেকে ফ্লো হচ্ছে। এই কন্ডিশনটা থেকে, এই সিচুয়েশনটা থেকে তুমি কি বুঝতে পারছো, যে এই ওয়েভ ফর্মটা, ভোল্টেজের যে ওয়েভ ফর্মটা আছে ভি অফ টি, এটা আগে অ্যাপিয়ার করছে আর এটা পরে অ্যাপিয়ার করছে। এবার ভোল্টেজটাকে যেহেতু আমি রেফারেন্স হিসেবে ধরেছি, তো পরে বোঝানোর জন্য আমাকে এখানে সাইনটা মাইনাস ইউজ করতে হচ্ছে, ঠিক আছে। মানে পিছিয়ে আছে, কে এগিয়ে আছে, ভোল্টেজ এগিয়ে আছে, কে পিছিয়ে আছে, কারেন্ট পিছিয়ে আছে। কত পিছিয়ে আছে, -5 পিছিয়ে আছে, ঠিক আছে। এখানে যদি তুমি বলো, এখানে কি হয়েছে, এখানে ভোল্টেজ পিছিয়ে আছে, কারেন্ট এগিয়ে আছে, বাট ভোল্টেজটাকে আমি রেফারেন্স হিসেবে ধরেছি। তা ভোল্টেজ যদি আমি রেফারেন্স হিসেবে ধরি, সেক্ষেত্রে কারেন্টটাকে আমি কি বলতে পারি, +5 এগিয়ে আছে। ভোল্টেজের রেসপেক্টে কারেন্টটা +5 এগিয়ে আছে। এখানে একটা ইম্পর্টেন্ট টার্ম আমি তোমাকে বলে রাখি, দ্যাট ইজ রেফারেন্স। দুটো কেসে আমি রেফারেন্স হিসেবে কাকে ধরেছি, ভোল্টেজকে ধরেছি। আমাকে ভোল্টেজের রেসপেক্টে যদি বলতে বলে, তাহলে এইখানে যে সার্কিটটা আছে, এখানে যে সার্কিটটা এক্সিস্ট করছে, দিস ইজ আ ল্যাগিং সার্কিট, ঠিক আছে। ল্যাগিং সার্কিট মানে কি, বা ল্যাগিং নেটওয়ার্ক মানে কি, ভোল্টেজ ইজ লিডিং, কারেন্ট ইজ ল্যাগিং, মানে ভোল্টেজটা এগিয়ে আছে, কারেন্টটা পিছিয়ে আছে। আর এই নেটওয়ার্কটা কি, এই নেটওয়ার্কটা হচ্ছে লিডিং নেটওয়ার্ক,
কারেন্ট ইজ লিডিং দ্য ভোল্টেজ। এই নেটওয়ার্কটা কি কারেন্ট ইজ ল্যাগিং দ্য ভোল্টেজ। এই নেটওয়ার্কটা কি কারেন্ট ইজ লিডিং দ্য ভোল্টেজ। ঠিক আছে, জাস্ট এইটুকু আন্ডারস্ট্যান্ডিং লিডিং আর ল্যাগিং এ থাকলেই হবে। ঠিক আছে, এই দুটো স্টেটমেন্ট কি ওয়ান এন্ড দ্য সেম, একই স্টেটমেন্ট। এই দুটো স্টেটমেন্ট কি একই স্টেটমেন্ট। তোমরা শুধু একটা জিনিস খেয়াল রাখবে, একটা জিনিস বুঝবে, এই যে ওয়েভ ফর্মটা আমি প্রথমটা এঁকেছি এটার জন্য যদি আমি একটা ফেজার ডায়াগ্রাম পরে ড্র করছি, দুটো গ্রাফকে যদি প্লট করি তাহলে এরকম দেখাবে। এদিকে যদি ভোল্টেজ থাকে, কারেন্ট এরকম ভাবে পিছিয়ে আছে। ঠিক আছে, এখানে কত অ্যাঙ্গেলে বলেছি, ফাই অ্যাঙ্গেলে বলেছি। ঠিক আছে, এখানে যদি ড্র করি, এখানে কি হচ্ছে, ভোল্টেজটা যেদিকে আছে তার রেসপেক্টে কারেন্টটা এগিয়ে আছে। কত এগিয়ে আছে, 5 ডিগ্রিতে এগিয়ে আছে। সো দিস ইজ ফাই। আমি তোমাদের বলেছিলাম যে যখন কোনো অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট হবে, অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টকে আমরা সবসময় পজিটিভ দিয়ে ডিনোট করি, আর যখনই কোনো ক্লকওয়াইজ মুভমেন্ট হবে সেটাকে আমরা সবসময় নেগেটিভ দিয়ে ডিনোট করি অ্যাঙ্গেলটাকে, আর ক্লকওয়াইজ মুভমেন্টকে পজিটিভ দিয়ে ডিনোট করি। তুমি এখানে দেখো ভি এর রেসপেক্টে আই এর মুভমেন্ট, ভি থেকে আই এর দিকে যেতে গেলে তোমাকে ক্লকওয়াইজ মুভমেন্ট করতে হচ্ছে, ওই জন্য ফাইটাকে আমরা -ফাই দিয়ে লিখি। আর একটা ভাবে বুঝতে পারো যে ভোল্টেজের রেসপেক্টে কারেন্টটাকে আমরা এই কন্ডিশনটা কি দেখছি, কাউন্টার ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট হচ্ছে। ঠিক আছে, এটাকে আমরা বলি +5 দিয়ে ডিনোট করি। ঠিক আছে, কারণ এটা ক্লকওয়াইজ অ্যাঙ্গেলকে, এটা তোমরা পড়বে আস্তে আস্তে, আমি যতবার পরে যখন বলবো আরো ডিটেইলে বুঝতে পারবে। ক্লকওয়াইজ মুভমেন্ট যখনই হবে সেটাকে আমরা বলবো হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেল, আর যখন অ্যান্টি ক্লকওয়াইজ হবে সেটাকে, যখন ক্লকওয়াইজ হবে সেটাকে বলবো নেগেটিভ অ্যাঙ্গেল, আর যখন অ্যান্টি ক্লকওয়াইজ হবে তখন সেটাকে বলবো পজিটিভ অ্যাঙ্গেল। দেখো বোঝা গেছে? আমি পরের স্লাইডে এগোচ্ছি তাহলে। কারোর কোনো ডাউট? ঠিক আছে, তো দেখো এবার আমরা একটা কিছু ইম্পর্টেন্ট টার্মস আছে, সেই ইম্পর্টেন্ট টার্মস গুলোকে জানবো। প্রথমত হচ্ছে অ্যাভারেজ ভ্যালু। আমি যেটা বলছি সেটা মন দিয়ে আগে শুনে না, আমি একটা গল্প বলছি। ঠিক আছে, গল্পটা ভালো করে শোনো। সাপোজ ধরো একটা সার্কিট আছে। ঠিক আছে, এই সার্কিটের মধ্যে তুমি একটা ডিসি সাপ্লাই দিয়েছো। ঠিক আছে, ডিসি সাপ্লাই দিয়েছো। তো ডিসি সাপ্লাই দেওয়ার ফলে এর মধ্যে কিছু পরিমাণ চার্জ ট্রান্সফার হয়েছে, কিউ অ্যামাউন্ট অফ চার্জ সাপোজ ট্রান্সফার হয়েছে। এবার তুমি এই ডিসি সাপ্লাইটা সরিয়ে দিয়েছো, সরিয়ে দিয়ে সেখানে একটা এসি সাপ্লাই নিয়ে এসছো। ঠিক আছে, সেখানে একটা কি করেছো, এসি সাপ্লাই নিয়ে এসছো, এসি সাপ্লাই নিয়ে এসছো। এবার এই এসি সাপ্লাইটাও এর মধ্যে দিয়ে যদি কিউ অ্যামাউন্ট অফ চার্জ পাঠাতে চায় ফর টি টাইম, ধরো কিউ অ্যামাউন্ট অফ চার্জ যেটা এর মধ্যে পাঠানো হচ্ছে ফর টি টাইম ধরে পাঠানো হচ্ছে, টাইমটা কত লেগেছে, টি টাইম। এক্ষেত্রেও আমি সেম কাজ করতে চাইছি, কত কি করতে চাইছি, টি টাইম ধরে চার্জ কত কিউ পাঠাতে চাইছি। তাহলে যে এসি ভ্যালুটা আমাকে ডিনোট করতে হবে, তাহলে যে এসি ভ্যালুর ভোল্টেজটা আমাকে অ্যাপ্লাই করতে হবে, সেটাকে বলা হয় অ্যাভারেজ ভ্যালু অফ দ্য নেটওয়ার্ক বা অ্যাভারেজ ভ্যালু অফ দ্য লোড। ঠিক আছে, অ্যাভারেজ ভ্যালু অফ দ্য সাপ্লাই হিসেবে আমরা বলতে পারি। তাহলে অ্যাভারেজ ভ্যালুকে কি বললাম, অ্যাভারেজ ভ্যালু হচ্ছে, এটা মনে রাখবো সবসময়, অ্যাভারেজ ভ্যালু ইজ রিলেটেড টু চার্জ ট্রান্সফার, রিলেটেড টু চার্জ ট্রান্সফার, চার্জ ট্রান্সফার। এটাকে কিভাবে ডিফাইন করা হয়, এইভাবে ডিফাইন করা হয়। কোনো একটা ডিসি সার্কিট যদি থাকে, কোনো নেটওয়ার্ক যদি থাকে, সেখানে আমি একটা ব্যাটারি লাগালাম বা একটা ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করলাম। সেই ডিসি ভোল্টেজ যদি কিউ অ্যামাউন্ট অফ চার্জ সেই নেটওয়ার্কের মধ্যে পাঠায়, ঠিক আছে, কিউ অ্যামাউন্ট অফ চার্জ যদি কোনো নেটওয়ার্কের মধ্যে পাঠায় ফর টি টাইম, ঠিক আছে, এবার ওই ডিসি সোর্সটা সরিয়ে দিয়ে সেখানে যদি একটা এসি সোর্স লাগাই এবং সেই এসি সোর্সের জন্য যদি তার মধ্যে কিউ অ্যামাউন্ট অফ চার্জ পাঠানো হয় এবং সেই টাইমটাও যদি টি টাইম হয়ে থাকে, তাহলে যে এসি সোর্সটা আমাকে ইউজ করতে হবে, ঠিক আছে, সেই এসি সোর্সের ভ্যালুটাই আমার কাছে অ্যাভারেজ ভ্যালু। দেখো বুঝতে পারলে কি বললাম? হ্যালো, হ্যাঁ। তো এখানে আমি আর একটা পয়েন্ট, এখানে স্যার ভ্যালু বলতে ম্যাগনিটিউডটা, হ্যাঁ ম্যাগনিটিউডটা, এই যে এসি ওয়েভটার যে ভ্যালুটা আমি ইউজ করি সেটা এসি ভ্যালু, এসি ভ্যালু, এসি ভ্যালু। আচ্ছা, এবার তোমাকে একটা জিনিস বলি, ঠিক আছে, জেনারেলি এটা হচ্ছে রিপ্লেসড ভ্যালু, ঠিক আছে, এসি ভ্যালুটা হচ্ছে রিপ্লেসড।
রিপ্লেসড। মানে রিপ্লেসড মানে কি? রিপ্লেসড মানে হচ্ছে আগে ডিসি ছিল, তার পরিবর্তে এটা নিয়ে এসেছি আমি, ঠিক আছে। শর্তটা কি? কিউ অ্যামাউন্ট অফ চার্জ ফর টি টাইম আমি তার মধ্যে পাঠাবো, ঠিক আছে। এটা হচ্ছে আমার কাছে শর্ত। তো অ্যাভারেজ টাইমকে, অ্যাভারেজ ভ্যালুকে বোঝার জন্য আমি একটা তোমাদের একটু বড় একটু করাচ্ছি, ঠিক আছে। একটু শুনে নাও ব্যাপারটা, ঘাবড়ানোর কিছু নেই। একজন গুরুদেব ছিলেন, তার নাম হচ্ছে ফুরিয়ার, FOURIER। তো ফুরিয়ার বাবু উনি একটা সারণী তৈরি করেছিলেন, সিরিজ তৈরি করেছিলেন। কি কাজের জন্য তৈরি করেছিলেন? উনি এই সিরিজটা দিয়ে বোঝাতে চেষ্টা করেছিলেন যে আমাদের জগতের যাবতীয় যা ওয়েভ ফর্ম আছে, ঠিক আছে, যাবতীয় যা ওয়েভ ফর্ম আমরা দেখতে পাই, সমস্ত ওয়েভ ফর্ম ইজ এ কম্বিনেশন অফ সাইনোসয়েডাল অ্যান্ড কোসাইনোসয়েডাল ওয়েভ ফর্ম প্লাস ডিসি কম্পোনেন্ট, ঠিক আছে। উনি কি দেখানোর চেষ্টা করেছিলেন? উনি দেখতে পেয়েছিলেন যে আমাদের জগতের সমস্ত যে ওয়েভ ফর্ম আছে, বিশেষ করে অ্যাপিরিয়ডিক, অ্যাপিরিয়ডিক মানে যেটা পিরিয়ডিক নয়, ঠিক আছে, অ্যাপিরিয়ডিক ওয়েভ ফর্ম, যে কোনো অ্যাপিরিয়ডিক ওয়েভ ফর্ম যেগুলো পিরিয়ডিক নয়, সেগুলোকে এক্সপ্লেন করার জন্য ফুরিয়ার বাবু দেখেছিলেন একটা উপায়তে আমি যে কোনো এক্সপ্রেশনকে এক্সপ্রেস করতে পারি। সেই এক্সপ্রেশনটা উনি এরকম ভাবে লিখেছিলেন, f of t is equals to a0 plus summation of n equals to 1 to infinity an sin an cos n omega naught t plus bn sin n omega naught t, ঠিক আছে। এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটা অ্যাকচুয়ালি কিসের এক্সপ্রেশন? এই এক্সপ্রেশনটা হচ্ছে একটা অ্যাপিরিয়ডিক ওয়েভ যার মধ্যে কোনো পিরিয়ডিসিটি নেই, সেই ওয়েভের এক্সপ্রেশন, যেখানে এই টার্মটা আমাদের বোঝায় হচ্ছে ডিসি ভ্যালুকে, ঠিক আছে। আর এই টার্মটা বোঝায় হচ্ছে সাইনোসয়েডাল কম্পোনেন্টকে, ঠিক আছে। মানে যে কোনো ওয়েভ ফর্মকে আমরা অ্যাজ এ মিক্সচার অফ সাইনোসয়েডাল অ্যান্ড ডিসি কম্পোনেন্ট হিসেবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে। এইবার উনি কি করলেন, এটার অ্যাকচুয়ালি পুরো রিপ্রেজেন্টেশনটা বললে এইরকম দাঁড়ায়, f of t is equals to a0 plus a1 cos omega t omega naught t plus b1 sin ওমেগা নট টি, এরকম দাঁড়ায়। এবার a1 এর পরে লিখছি a2 cos 2 ওমেগা নট টি, ঠিক আছে, প্লাস b2 sin 2 ওমেগা নট টি, ঠিক আছে। এইভাবে এর সারিটা এগোতে থাকে, এর সারিটাও এগোতে থাকে, ঠিক আছে। তো এগুলোকে সামেশন করে আমি এই টার্মটা লিখতে পারি। এবার যদি আমি বোথ সাইডে ইন্টিগ্রেশন করি, ঠিক আছে, বোথ সাইড ইন্টিগ্রেশন করছি উইথ রেসপেক্ট টু টোটাল টাইম পিরিয়ড 0 to t ft dt, ঠিক আছে। এটা যদি আমি করি, ঠিক আছে, দিয়ে বাকি টার্মটা যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে কি দাঁড়ায়? a0 ইন্টিগ্রেশন 0 to t dt প্লাস এই টোটাল টার্মটা ইন্টিগ্রেশন 0 to t summation of n equals to 1 to infinity an cos n omega naught t plus bn sin n omega naught t, ঠিক আছে। এবার তুমিও জানো আমিও জানি, আমরা সবাই বুঝি যে একটা সাইন ওয়েভকে যদি তার টোটাল টাইম পিরিয়ডের রেসপেক্টে বার করতে যাই, তাহলে টোটাল টাইম পিরিয়ডের রেসপেক্টে যতটা পজিটিভ ভাব এক্সিস্ট করে ততটাই নেগেটিভ ভাব এক্সিস্ট করে। তার মানে কোনো সাইন ওয়েভ বা কোসাইনোসয়েড ওয়েভ তাদের অ্যাভারেজ ভ্যালু ওভার আ টাইম পিরিয়ড, মানে একটা পুরো সাইকেলের জন্য, কমপ্লিট সাইকেলের জন্য অ্যাভারেজ ভ্যালু 0 হয়। তার মানে আমি যদি একটা 0 to t টাইম পিরিয়ডের জন্য বার করবার চেষ্টা করি, তাহলে এই টোটাল টার্মটা, এই যে টোটাল টার্মটা টি এর রেসপেক্টে আমি যদি ডেরিভেটিভ করি, টোটাল টার্মটা এর সাইন কম্পোনেন্টটাও 0 আসে, কস কম্পোনেন্টটাও 0 আসে। তো আলটিমেটলি আমাদের কাছে কি এসে দাঁড়ায়? ইন্টিগ্রেশন 0 to t ft dt ইকুয়ালস টু a0 একটা কনস্ট্যান্ট, বাইরে নিয়ে চলে এলাম, ইন্টিগ্রেশন 0 to t dt,
এবার বাকি যে এদিকে টার্মটা রয়েছে সেই টার্মটা জিরো হয়ে যায়। কেন জিরো হয়ে যায়? তার কারণ হচ্ছে আমরা জানি যে একটা সাইনোসয়েড নাও বা কোসাইনোসয়েড নাও, তাদের পজিটিভ হাফ আর নেগেটিভ হাফ সবসময় ইকুয়াল হয়। তাহলে ইকুয়াল হলে কি হবে? অ্যাভারেজ ভ্যালু উইল অলওয়েজ বি জিরো। মানে একটা সাইনোসয়েডকে এরকম দেখতে হয়, তাহলে কোসাইনোসয়েডকে কিরকম দেখতে হয়? এরকম দেখতে হয়, ঠিক আছে? তো কোসাইনোসয়েডও যদি দেখি, যতটা পজিটিভ ভাগ এক্সিস্ট করে ততটাই নেগেটিভ ভাব এক্সিস্ট করে, ঠিক আছে? এটা নেগেটিভ ভাব যদি হয়, যতটা নেগেটিভ ভাব ততটা পজিটিভ ভাব, এর ক্ষেত্রেও তাই। তো এই দুটোর জন্য সবসময় কি হয়? অ্যাভারেজ ভ্যালুটা জিরো হয়, অ্যাভারেজ ভ্যালুটা জিরো হয়, মানে ইন্টিগ্রেশন ওভার এ টাইম পিরিয়ড বিকামস জিরো। তো এখান থেকে আমরা এইটা লিখতে পারি। তো এখান থেকে কত আসে? দ্যাট ইজ ইকুয়ালস টু a0 ইনটু t। তাহলে a0 এর ভ্যালুটা যেটা আসে দ্যাট ইজ ইকুয়ালস টু 1/t ইন্টিগ্রেশন 0 টু t ft dt, ঠিক আছে? তো এই a0 এর যে রিপ্রেজেন্টেশনটা এসে পৌঁছলো, ঠিক আছে, a0 এর যে রিপ্রেজেন্টেশনটা এসে পৌঁছলো, এটাকেই আমরা বলি হচ্ছে অ্যাভারেজ ভ্যালু, ঠিক আছে? এই a0 এর যে রিপ্রেজেন্টেশনটা এসে পৌঁছলো এটাকে আমরা বলি অ্যাভারেজ ভ্যালু, ঠিক আছে? a0টাকে আমরা কি বলি? অ্যাভারেজ ভ্যালু। অ্যাভারেজ ভ্যালু সবসময় মনে রাখবে, অ্যাভারেজ ভ্যালু আর ডিসি ভ্যালু সব একই কথা, ঠিক আছে? কোনো জিনিসের অ্যাভারেজ ভ্যালু বলাও যা, ডিসি ভ্যালু বলাও তাই, ঠিক আছে? তো এই অ্যাভারেজ ভ্যালু বা ডিসি ভ্যালুকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি। দেখো বুঝতে পারলে কিনা বলো, তাহলে আমরা নেক্সট টার্মে এগোবো। স্যার এটা তো বিটেকে ছিল, এটা তো ডিপ্লোমা নয়, এটা তো বিটেকে। হ্যাঁ, ডিপ্লোমা নয়, বিটেকে ছিল, কিন্তু যাই হোক হয়ে গেল, আর কি করা যাবে। দেখো এই ইকুয়েশনটা ছিল, শিখতে পারিনি তখন, কলেজে ভালো বোঝাতে পারিনি, শিখতে পারিনি। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে দেখো তোমাদের মধ্যে অনেকেই হয়তো ডিগ্রি করবে, কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে আমি যদি এই ইকুয়েশনটা ঝপ করে লিখে দিতাম তাহলে অনেকেই বুঝতে পারতো না, ঠিক আছে? এই ইকুয়েশনটা কেন এসছে, কোথা থেকে এসছে সেটা জানা থাকলে অনেক সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা স্যার, কোনো কিছু এই যে আপনি বলছেন অ্যাপিরিয়ডিক আর নন পিরিয়ডিক সেম তো? না, অ্যাপিরিয়ডিক দেখো অ্যাপিরিয়ডিক মানে হচ্ছে যেটা পিরিয়ডিক নয়, এটা হচ্ছে একটা পিরিয়ডিক ওয়েভফর্ম। একটা অ্যাপিরিয়ডিক ওয়েভফর্ম, এটা হচ্ছে পিরিয়ডিক ওয়েভফর্ম। পিরিয়ডিক মানে হচ্ছে একটা নির্দিষ্ট টাইমের পর পর তার রিপিটেশন হয়, এই যে রিপিটেশন হয়। আর অ্যাপিরিয়ডিক মানে কি? অ্যাপিরিয়ডিক মানে হচ্ছে, ঠিক আছে, যার কোনো রিপিটেশন নেই, প্রপার প্যাটার্ন নেই, ঠিক আছে? যে কোনো ওয়েভফর্ম হারমোনিক্সে ভর্তি, ঠিক আছে, যার মধ্যে কোনো রিপিটেশন নেই, বুঝতে পারলে? এটা হচ্ছে অ্যাপিরিয়ডিক। এর মধ্যে কোনো পিরিয়ডিসিটি নেই, নো পিরিয়ডিসিটি, নো পিরিয়ডিসিটি। কারুর যদি মাথার উপর দিয়ে ওভারহেড ট্রান্সমিশন হয় আমাকে বলতে পারো, ঠিক আছে? কারুর যদি মাথার উপর দিয়ে ওভারহেড ট্রান্সমিশন হয় আমাকে বলতে পারো, ঠিক আছে? তোমরা শুধু দেখো, তোমরা শুধু বুঝবে হোয়াট ইজ অ্যাভারেজ ভ্যালু। এই ছবিটা এক্সপ্লেন করার সময় যে কথাগুলো আমি বলেছিলাম তোমরা শুধু সেটা খেয়াল রাখলেই হবে। আর এই যে লাস্ট ইকুয়েশনটা আছে এইটুকু খেয়াল রাখলেই হবে। তোমাদের বাকি মাঝখানে যা বললাম সেগুলো তোমরা ভুলে যেতে পারো ইমিডিয়েটলি, কিন্তু শেখার তাগিদে আর কি করা যাবে, ঠিক আছে? তাই এটা কলেজে হয়েছিল রাহুল? না স্যার, শিখতে পারিনি, প্রচুর শক্ত করে কি করে করেছিল আমি কিছু খুঁজে পাইনি। হ্যাঁ, তা এখন সবাই বুঝতে পেরেছে? কুরিয়ার সিরিজ দেয়নি, না হলে ফেল করতাম। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার, অর্ধেক লোকজন বোঝে না, তো ওই জন্যই সমস্যা, ঠিক আছে? অসুবিধা নেই। তো দেখো এটা এই অবধি কোনো অসুবিধা নেই, আশা করি এই অবধি কোনো অসুবিধা নেই আশা করি। না স্যার। হ্যাঁ, তো দেখো এবার আমরা পরেরটা এগোচ্ছি। স্যার 1 মিনিট একটু লিখে নিন। হ্যাঁ, লেখো। যার যার লেখবার ইচ্ছা আছে লিখতে পারো, অসুবিধা নেই। যার লেখবার ইচ্ছা আছে লিখতে পারো, অসুবিধা নেই। হয়ে গেছে আমাদের লেখা মোটামুটি। যখন আমি বলবো তখন টুকবি না, তখন খালি শুনবি, ঠিক আছে? না স্যার, আপনি বলার কিছুক্ষণের মধ্যে লিখে নিন। হ্যাঁ, টোকাটা গুরুত্বপূর্ণ নয়, যেটা বলছি সেটা ভালো করে শুনবি। দেখো তোমরা এখন তোমাদের অবস্থাটা কি বলো, তখন ক্লে পটের মতো। ক্লে পট মানে বুঝতে পেরেছো? একটা মাটি, যেভাবে তোমাদের শেপ দেওয়া হবে সেরকম হবে, ওই জন্য জাস্ট শুনতে থাকো, তাহলেই হবে, আর কিছু করতে হবে না। জাস্ট শুনতে থাকবে, যা যা বলছি পরপর শুনতে থাকবে, তাহলেই হবে। কথা বলতে কি বললেন?
প্রথমের দিকে কোন প্রথমের দিকে বলো বাবা? যেটা নেটওয়ার্ক প্রথমের দিকে কি বলেছিলাম আবার বলছি। আচ্ছা, কারণ মনে আছে প্রথমের দিকে আমি মানে অ্যাভারেজ ভ্যালুকে কিভাবে ডিফাইন করেছিলাম? কেউ একজন বলতে পারবে? কেউ একজন যে বুঝেছো সে বলতে পারবে, ভলেন্টিয়ার করতে পারবে আমার হয়ে? এই তো স্যার, কোনো একটা নেটওয়ার্কে যদি একটা ডিসি সাপ্লাই দিই, যদি টি টাইম ধরে টি টাইমের জন্য কিউ চার্জ যায়, সেই ডিসি ভ্যালুটাকে যদি রিপ্লেস করি এসি ভ্যালু দিয়ে, তাহলে আমাকে সেম টি টাইমে কিউ চার্জ পাঠাতে হবে। সেটাই হচ্ছে অ্যাভারেজ ভ্যালু। হ্যাঁ, দেখো বুঝতে পারলে সজল? এই বাদল কি বললো? চেঞ্জড এসি ভ্যালুটাই হচ্ছে আমার কাছে অ্যাভারেজ ভ্যালু। এই ডিসি ভ্যালুটা পরিবর্তন করে যে এসি ভ্যালুটা আমাকে বসাতে হচ্ছে, সেই চেঞ্জড ভ্যালুটাই হচ্ছে আমার কাছে অ্যাভারেজ ভ্যালু। দেখো বাদল, বৃষ্টি হবে? বৃষ্টি হলে বলো। বৃষ্টি হবে কালকে? কবে হবে বৃষ্টি? দেখ এটা হয়ে গেলে বল। আচ্ছা, আজকে তো প্ল্যানিং অনেক কিছু আছে, জানি না কতটা গড়াতে পারবো। আজকে প্ল্যানিং অনেক কিছু রয়েছে, দেখছি যতটা গড়ানো যায় ততটা করাবো। যতটা পসিবল হবে ততটা অবশ্যই করবো। দেখো হয়েছে, এগোচ্ছি। হ্যাঁ স্যার। এগোচ্ছি। নেক্সট হচ্ছে নেক্সট ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে আরএমএস ভ্যালু। মনে রাখবে আরএমএস ভ্যালুটা হচ্ছে আরো সহজ। আরএমএস ভ্যালু ইজ অ্যাসোসিয়েটেড উইথ হিটিং। কার সাথে অ্যাসোসিয়েটেড বলো, সবাই বলো? হিটিং মানে কি? একটা ডিসি সার্কিট আছে, একটা নেটওয়ার্ক আছে, সেই এক গল্প, একটা ডিসি সার্কিট আছে, নেটওয়ার্ক আছে। এই নেটওয়ার্কের মধ্যে আমি একটা ডিসি সোর্স লাগিয়েছি। তো ডিসি ভোল্টেজ সাপ্লাই দেওয়ার জন্য এর মধ্যে একটা কারেন্ট যাবে। তো সেই কারেন্টের জন্য একটা আই স্কোয়ার আর লস হবে। সাপোজ আমি টি টাইমের জন্য পাঠিয়েছি, তাহলে এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। হিটিং কতটা হিট জেনারেট হবে সেটাকে আমি আই স্কোয়ার আর টি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এবার সেম নেটওয়ার্ক ডিসি সোর্সের পরিবর্তে এসি সোর্স লাগিয়েছি। ঠিক আছে, তো এসি সোর্স লাগানোর জন্য এর মধ্যে দিয়ে একটা কারেন্ট যাচ্ছে। যদি টি সেকেন্ড বা টি টাইম ধরেই আমি সেই নেটওয়ার্কের মধ্যে কারেন্টটা পাঠাই, এবং আমার টার্গেট হচ্ছে সেম অ্যামাউন্ট অফ হিট জেনারেশন করতে হবে। এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, সেম অ্যামাউন্ট অফ হিট তৈরি করতে হবে, সেম টাইম ধরে সেম অ্যামাউন্ট অফ হিট তৈরি করতে হবে, তাহলে যে চেঞ্জড এসি সোর্সের দরকার পড়বে, তাকে আমরা বলবো আরএমএস ভ্যালু। যে চেঞ্জড এসি সোর্সের দরকার পড়বে তাকে আমরা বলবো আরএমএস ভ্যালু। তো অ্যাভারেজ ভ্যালুকে আমরা কি দিয়ে লিখেছিলাম? A0 কে কিভাবে রিপ্রেজেন্ট করেছিলাম? 1/t ইন্টিগ্রেশন 0 to t ft/dt। ঠিক আছে, এরকম ভাবে রিপ্রেজেন্ট করেছিলাম। আর আরএমএস ভ্যালুকে কিভাবে রিপ্রেজেন্ট করব? সাপোজ আমি লিখছি VRMS, ভোল্টেজের আরএমএস ভ্যালু। সো ভোল্টেজের আরএমএস ভ্যালুকে কিভাবে লিখবো? √1/t ইন্টিগ্রেশন 0 to t f of t তার হোল স্কয়ার dt। এটাকে কিভাবে তোমরা করবে দেখো। আরএমএস এর পুরো কথা হচ্ছে রুট মিন স্কয়ার। দেখো এটা হচ্ছে রুট দিয়েছি। মিন মানে কি? মিন মানে হচ্ছে টোটাল টাইম ডিভাইডেড বাই টাইম, টোটাল টাইম ডিউরেশন ডিভাইডেড বাই টাইম। এটা হচ্ছে টোটালটা ডিভাইডেড বাই ক্যাপিটাল টি, দ্যাট ইজ মিন। স্কয়ার মানে দেখো কম্পোনেন্টে স্কয়ার করেছি বা ফাংশনে স্কয়ার করেছি। ঠিক আছে, যদি এটা VRMS লিখে থাকি তাহলে এই FT-টাকে আমি VT লিখবো। ঠিক আছে, যদি আমি এটাকে VRMS লিখি তাহলে এই FT-টা আমার এখানে কি হয়ে যাবে? VT মানে কি? ভোল্টেজ। ঠিক আছে, VT মানে হচ্ছে ভোল্টেজ।
দেখো তাহলে কিভাবে আমি আরএমএস ভ্যালুটাকে ঝপ করে লিখে দিলাম বুঝতে পারলে? রুট মিন স্কয়ার কিভাবে লিখলাম বুঝতে পারলে? এইটা ছিল এভারেজ ভ্যালু, ঠিক আছে? এটা সাপোজ আমি লিখছি ভি এভারেজ, ঠিক আছে? তাহলে এখানে এফটিটাকে আমি কি লিখবো? ভিটি দিয়ে লিখবো, জাস্ট রিপ্লেস করে দেবো ভিটি দিয়ে। ভোল্টেজের জন্য ভিটি দিয়ে লিখছি, ঠিক আছে? বা তুমি এফটি ফেলে রাখতে পারো, অসুবিধা নেই, একই জিনিসকে বোঝাবে, একই জিনিসকে বোঝাবে। দেখো তাহলে বুঝতে পারলে কাকে আরএমএস ভ্যালু বলে? কোনো অসুবিধা নেই আশা করি, বলো কারোর কোনো অসুবিধা, প্রবলেম, কোনো জিজ্ঞাসা? এইখানে স্যার ডেফিনেশনটা কি দিয়েছিলেন যে টি টাইম ধরে যদি আই কারেন্ট ফ্লো হয় তাহলে টোটাল যে হিটটা, এটা হচ্ছে হিটিং, এটা হচ্ছে হিটিংটা, মানে ডিসি সার্কিটের জন্য যে হিটিং হলো সেম অ্যামাউন্ট অফ হিটিং যদি এসি সার্কিটের জন্য করতে হয় তাহলে যে রিপ্লেসমেন্ট এসি সোর্সটা ইউজ করতে হচ্ছে সেইটাকে আমরা বলছি আরএমএস ভ্যালু। যে রিপ্লেসড এসি সোর্সটা আমরা ইউজ করলাম সেই রিপ্লেসড এসি ভ্যালুটাকে আমরা বলবো আরএমএস ভ্যালু, ঠিক আছে? এইবার আমি লিখে না হয়ে গেলে বলবে, তাড়াহুড়ো কিছু নেই, হয়ে গেলে বলবে, হয়ে গেলে বলবে। আচ্ছা ভাই, আচ্ছা দেখো এরপরে যে জিনিসটা বলছি খুব ভালো করে বুঝবে, সেটা হচ্ছে নেক্সট টপিকে চলে যাচ্ছি, ফর্ম ফ্যাক্টর। ফর্ম ফ্যাক্টর কাকে বলে জানা আছে? ফর্ম ফ্যাক্টর কাকে বলে জানা আছে? ফর্ম ফ্যাক্টর ইজ দ্য রেশিও অফ অ্যাভারেজ ভ্যালু বাই আরএমএস ভ্যালু। পাওয়ার ফ্যাক্টর জানা, অ্যাভারেজ ভ্যালু বাই আরএমএস ভ্যালু, আরএমএস ভ্যালু, অ্যাভারেজ ভ্যালু বাই আরএমএস ভ্যালু, এই রেশিওটাকে আমরা বলি হচ্ছে ফর্ম ফ্যাক্টর, ঠিক আছে? এবার দেখো ফর্ম ফ্যাক্টর বিভিন্ন ওয়েব ফর্মের বিভিন্ন হয়, আমরা একটা একটা করে বার করছি তাহলে দেখবে বুঝতে পারবো। সাপোজ ধরো আমি একটা সাইনোসয়েড, একটা হাফ ওয়েব ফর্ম নিলাম, ঠিক আছে? হাফ নিলাম, জাস্ট হাফ ওয়েব ফর্ম। এটা যদি জিরো হয়, এটা যদি জিরো হয়, এটা যদি পাই হয়, ঠিক আছে? আমাকে কেউ বলতে পারবে যে এই হাফ ওয়েভ, এটা যদি একটা হাফ ওয়েভ আউটপুট হয়ে থাকে, এই হাফ ওয়েভ আউটপুটের এটা তো ম্যাক্সিমাম ভ্যালু আমরা জানি ভিএম, ঠিক আছে? এই হাফ ওয়েভ ভ্যালুর ক্ষেত্রে অ্যাভারেজ ভ্যালু কত হয়? এর অ্যাভারেজ ভ্যালু কত হবে? ভি অ্যাভারেজ। আর কেউ বলতে পারবে ভি আরএমএস কত হবে? এটা ওই উপরের যে ক্যালকুলেশনটা আমরা করেছিলাম, আগে যে ক্যালকুলেশনটা করেছিলাম সেই ক্যালকুলেশন থেকেও বার করা যায়। আরএমএস 0.414 হবে না? হ্যাঁ 0.414 হবে না? 0.71, সেটা তো ডাইরেক্ট তুমি ওর ভ্যালুটা বলে দিচ্ছ। এখানে যদি ভি অ্যাভারেজ কে বার করতে বলে, ঠিক আছে, যদি ভি অ্যাভারেজ কে বার করতে বলে তাহলে এটাকে আমরা লিখব 2 ভিএম বাই পাই, হ্যাঁ, এটাকে বলবো 2 ভিএম বাই পাই। আর যদি আরএমএস কে বার করতে বলে তখন লিখবো ভিএম বাই √2, ঠিক আছে? 2 ভিএম বাই পাই আর ভিএম বাই √2। তো এই ভিএম বাই 2 ভিএম বাই পাই অ্যাকচুয়ালি কার জন্য হয়? 2 ভিএম বাই পাই আমি একটু ভুল করেছি, 2 ভিএম বাই পাইটা হচ্ছে টোটাল ওয়েভ ফর্মটার জন্য, ঠিক আছে? একটা প্রপার সাইনোসয়েডের জন্য হয়, এটার জন্য, এই টোটালটার জন্য হয়। এটা 0 পাই, এটা 2 পাই, স্যার একটা ফুল ওয়েভের জন্য। হ্যাঁ বলো। ভি এভারেজের যে প্রুফটা না, ওটা সেই সময় খুব বুঝতে অসুবিধা হতো, ওটা যদি একবার একটু দেখিয়ে দিতেন ভালো হতো। ভি এভারেজ তুমি বলো, ইন্টিগ্রেশন বোঝো? হ্যাঁ বুঝি তো, ওটা ওটা একটুখানি আরেকবার একটুখানি দেখিয়ে দিতে ভুলে গেছি। যদি ইন্টিগ্রেশন বোঝো তাহলে তুমি এটা বুঝতে পারবে, আর যদি ইন্টিগ্রেশন না বোঝো তাহলে আমার এখানে সময় নষ্ট হবে। না না, একবার আমি বলে দিচ্ছি, দেখো ধরো ভি অ্যাভারেজ, তাই তো? ভি অ্যাভারেজটা আমরা কি করে বার করি? 1/t ইন্টিগ্রেশন 0 to t ft dt, তাই তো? এবার দেখো এইখানে তুমি যদি ভ্যালুটা বসাও, ঠিক আছে,
টাইম পিরিয়ড কত আছে, টোটাল টাইম পিরিয়ড আছে 2 পাই, তার মানে এখানে লিখলাম 1/2 পাই ইন্টিগ্রেশন 0 টু পাই মানে 0 টু 2 পাই। এবার এফটির পরিবর্তে লিখবো ভিএম সাইন অফ ওমেগা টি, ঠিক আছে, টি অফ ওমেগা টি। তাহলে এখান থেকে আমি কত লিখবো, ভিএম বাই 2 পাই। এবার আমি এই সাইন ওমেগা টির ইন্টিগ্রেশন করবো, সাইন ওমেগা টি ইন্টিগ্রেশন করলে কত হয়, cos ওমেগা টি মাইনাস কস ওমেগা টি। এবার তুমি এটাকে 0 থেকে 2 পাই ভ্যালু বসাও, ঠিক আছে, তার মানে কত হচ্ছে ভিএম বাই 2 পাই, ঠিক আছে, মাইনাস কস অফ 2 পাই, ঠিক আছে, মাইনাস কস অফ 2 পাই, মাইনাসটা মাইনাসে প্লাস হচ্ছে কস অফ 0। দেখো এটা কত আসছে, cos 2 পাই এর ভ্যালু কত, -1। -1। তার মানে আমি এখানে ভুল করেছি, cos 2 পাই এর ভ্যালু হচ্ছে -1, ঠিক আছে, তাই তো। দেখো cos 2 পাই এর ভ্যালু কি করে দেখবে, দেখো এটা হচ্ছে cos 2 পাই, ঠিক আছে, দেখো এইটা হচ্ছে এদিকে যদি টাইম পিরিয়ড টি থাকে, এটা যদি 0 হয়, এটা হচ্ছে π/2 এই পজিশনটা, এইটা হচ্ছে পাই, এটা হচ্ছে 3π/2 আর এটা হচ্ছে 2 পাই, ঠিক আছে। দেখো বুঝতে পারলে কিনা বলো, এইটা হচ্ছে π/2, এই পয়েন্টটা হচ্ছে পাই, এটা হচ্ছে 3π/2 আর এটা হচ্ছে 2 পাই। cos 2 পাই এর ভ্যালু কিন্তু পজিটিভ হয়, ঠিক আছে, তাহলে পজিটিভ 1 হবে বা +1 হবে, আর cos 0 এর মান কত হবে, cos 0 এর মান 1 হবে, তাহলে এখানে এভারেজ ভ্যালু 0 হয়ে যাবে। তার মানে আমি এইখানে যে ওয়েভ ফর্মটা করেছিলাম, এই যে রিপ্রেজেন্টেশনটা করেছি, এই রিপ্রেজেন্টেশনটা ভুল, ঠিক আছে। কিভাবে ভুল, দেখো এখানে আমাদের এভারেজ ভ্যালুটা বেরোচ্ছে হচ্ছে 0, ঠিক আছে, তো আমি এখানে ভিএম বাই 2 পাই করে 2 ভিএম বাই পাই করেছি। এটা অ্যাকচুয়ালি কার জন্য হবে, এটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে এইটার জন্য, এই ওয়েভ ফর্মটার জন্য, শুধু হাফ ওয়েভটার জন্য হবে, টোটালটার জন্য নয়। আমি এইমাত্র তোমাদেরকে একটা জিনিস বোঝালাম যে এই এভারেজ ভ্যালু যদি আমি একটা টোটাল ওয়েভের জন্য বার করতে যাই, সাইন ওয়েভের জন্য, ঠিক আছে, একটা সাইন ওয়েভের জন্য যদি বার করতে চাই, এটা আমি কার জন্য বার করেছি, একটা কমপ্লিট সাইন ওয়েভের জন্য বার করেছি। একটা কমপ্লিট সাইন ওয়েভের জন্য বার করতে গেলে দেখো এভারেজ ভ্যালু 0 চলে আসছে, ঠিক আছে। কিন্তু যদি শুধু হাফ ওয়েভের জন্য বার করি, এটা হচ্ছে 0, এটা পাই, এটা 2 পাই, এটা যদি শুধু হাফ ওয়েভের জন্য বার করি তাহলে কি হবে, হাফ ওয়েভের জন্য বার করো ভি এভারেজ, দ্যাট ইজ ইকুয়ালস টু 1/, এক্ষেত্রে আর 2 পাই হবে না, এক্ষেত্রে পাই হবে, ইন্টিগ্রেশন 0 টু পাই, ঠিক আছে। এফটিডিটির জায়গায় লিখবো ভিএম সাইন অফ ওমেগা টি ডি অফ ওমেগা টি। তাহলে এখানে কত লিখতে পারবো, ভিএম বাই পাই ইন্টিগ্রেশন 0 টু পাই সাইন অফ ওমেগা টি ডি অফ ওমেগা টি। এবার দেখো এখানে কত আসছে, ভিএম বাই পাই সাইন ওমেগা টির ইন্টিগ্রেশন করো মাইনাস কস ওমেগা টি, পাই টু 0 টু পাই, তার মানে কত হচ্ছে ভিএম বাই পাই মাইনাস কস পাই প্লাস কস 0। এবার দেখো কস পাই এর মান কত, কস পাই এর মান হচ্ছে -1, দেখো দিস ইজ -1, তার মানে ভিএম বাই পাই মাইনাস অফ -1 প্লাস 1, তার মানে কত বেরোচ্ছে 2 ভিএম বাই পাই। তো 2 ভিএম বাই পাইটা হচ্ছে কার জন্য হচ্ছে, থ্যাংক ইউ এটা ধরিয়ে দেওয়ার জন্য, 2 ভিএম বাই পাইটা হচ্ছে কার জন্য, হাফ ওয়েভের জন্য। যদি আমি টোটাল ওয়েভটার জন্য বার করতে যাই তখন এভারেজ ভ্যালু কত হয়ে যায়, 0 হয়ে যায়, ঠিক আছে। তাহলে এভারেজ ভ্যালু টোটাল ওয়েভের জন্য 0 হয়, বাট হাফ ওয়েভের জন্য কত হয়, 2 ভিএম বাই পাই। তাহলে আশা করি বুঝতে পারলে কিভাবে 2 ভিএম বাই পাই বেরোচ্ছে। তো ইন দ্য সিমিলার গ্রাউন্ডসে তুমি যদি ইয়েটা বার করতে চাও, আরএমএস ভ্যালুটা বার করো, হ্যাঁ হ্যালো বলছি স্যার লিখে নেবো, একটু দাঁড়াবেন। হ্যাঁ আমি দাঁড়াচ্ছি, দাঁড়াও, আচ্ছা ঠিক আছে, লিখে নাও। দেখো এইখানে যে এভারেজ ভ্যালুটা বার করেছি, দিস ইজ ফর কমপ্লিট ওয়েভের জন্য বার করে ফেলেছিলাম, ঠিক আছে। ওটা আমি ভুল করে ছবিটা অন্য এঁকে ফেলেছি, ও ধরালো বলে তাই অ্যাকচুয়াল ভ্যালুটা বার করতে পারলাম, মানে গন্ডগোল হয়ে যেত, ঠিক আছে। এটা হচ্ছে টোটাল ওয়েভটার জন্য। আমি এই এত কিছুক্ষণ আগে বললাম না এভারেজ ভ্যালু ফর কমপ্লিট ওয়েভ 0 হয়, তো সেটা প্রুফ করে দেখানো গেল। আর তুমি যদি এখান থেকে বার করতে চাও তাহলে এত বেরোচ্ছে।
আর একটা টার্ম যেটা আমি বার করতে চাইছিলাম সেটা হচ্ছে VRMS টা। তোমরা VRMS টা নিজে থেকে বার করতে পারবে। দেখো এইটাকে সাইন স্কোয়ার করে দেবে, ঠিক আছে? তার মানে VRMS এখানে পরের পেজটা তো অন্য চলে গেছে। যদি আমাকে এখানে RMS টা বার করতে হয়, দেখো VRMS টা কি করে বার করব? VRMS ইজ ইকুয়ালস টু 1 রুটের মধ্যে 1 বাই পাই, রুটের মধ্যে 1 বাই পাই ইন্টিগ্রেশন 0 টু পাই সাইন স্কোয়ার ওমেগা টি ডি ওমেগা টি, ঠিক আছে? তো এখান থেকে তুমি যদি বার করতে চাও তাহলে কি বেরোবে? রুট ওভার 1 বাই পাই, ঠিক আছে? এবার সাইন স্কোয়ার ওমেগা টিটাকে আমি কি লিখতে পারি? সাইন স্কোয়ার ওমেগা টিটাকে কি লিখতে পারি? আমি এরকম ভাবে লিখতে পারি, 1 বাই 2 পাই লিখলাম, ভেতরে 2 দিয়ে গুণ করলাম, তাহলে এটা আসে হচ্ছে 2 সাইন স্কোয়ার ওমেগা টি। 2 সাইন স্কোয়ার ওমেগা টিটাকে লিখতে পারি 1 মাইনাস cos 2 থিটা, ঠিক আছে? এটা আমি লিখতে পারি হচ্ছে 1 মাইনাস cos 2 ওমেগা টি ডি ওমেগা টি, ঠিক আছে? এবার এই cos 1 মাইনাস cos 2 ওমেগা টি ডি ওমেগা টিটাকে তুমি যদি ইন্টিগ্রেশন করো তাহলে কত হয় দেখো। তুমি এটা আমি কি করছি, cos 2 থিটা লিখলাম। cos 2 থিটাকে আমি কি লিখতে পারি? cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, ঠিক আছে? তার মানে cos স্কয়ার থিটাকে 1 প্লাস sin কি করতে পারি? cos স্কয়ার থিটাকে সেটাই আমি লিখেছি, দেখো ওখানে 2 sin স্কয়ার থিটাটাকে আমি কি লিখেছি? 1 মাইনাস cos, এদিকে রুট কত আছে? এর রেঞ্জটা আছে 0 টু পাই, ঠিক আছে? এবার এটাকে তুমি যদি পরের লাইনে ভাগ করো তাহলে কত হচ্ছে? রুট ওভার 1 বাই 2 পাই কেটে গেছে, মনে হচ্ছে কেটে গেছে। শুনতে পাচ্ছ সবাই? কেটে গেছিল স্যার, আচ্ছা, মাঝখানটা কিছু শোনা যায় একটু মাঝখানে স্যার কেটে কেটে যাচ্ছিল। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, চপিং হয়ে গেল পুরো। আচ্ছা আমি আমি বলে দিচ্ছি, দেখো এইখানে আমি তোমরা এইখানে আমি VRMS এর ভ্যালুটা বার করছিলাম, ঠিক আছে? VRMS টা কি করে বার করছিলাম? 1 বাই পাই 0 টু পাই সাইন স্কয়ার ওমেগা টি ডি ওমেগা টি, সেটাকে লিখলাম রুট ওভার অফ 1 বাই 2 পাই 0 টু পাই 1 মাইনাস cos 2 ওমেগা টি ডি ওমেগা টি, তারপর সেটাকে লিখলাম 1 বাই 2 পাই ওমেগা টি মাইনাস সাইন 2 ওমেগা টি বাই 2 0 টু পাই। আচ্ছা তাহলে এখান থেকে আমি আবার যদি রিপ্লেস করি তাহলে কত লিখতে পারবো? 1 বাই 2 পাই ওমেগা টির পরিবর্তে লিখবো হচ্ছে পাই মাইনাস 0, তার মানে পাই মাইনাস 0 লিখছি, ঠিক আছে? আবার এদিকে মাইনাস সাইন আছে, সাইন 2 পাই বাই 2, সাইন 2 পাই বাই 2, ঠিক আছে? সাইন 2 পাই বাই 2 মাইনাসে মাইনাসে প্লাস সাইন 0, সাইন 0 মানে 0, তার মানে 0 হচ্ছে এটা, ঠিক আছে? তা দেখো এখানে কত কত এসে পৌঁছচ্ছে। সাইন 2 পাই এর ভ্যালু কত বলো? সাইন 2 পাই এর ভ্যালু কত কে বলবে? 0ই তো হবে স্যার। সাইন 2 পাই এর ভ্যালু 0 হবে, তাই তো? চেক করে দেখা যাক সাইন 2 পাই এর ভ্যালু কত হবে। ধরো এটা একটা সাইন বলো, ঠিক আছে? তো এটা কত হচ্ছে? 0 হচ্ছে, তাই তো? তার মানে এখানে আমরা কি পাচ্ছি? দেখো দেখো কি পাচ্ছি, এখানে একটা ভিএম স্কয়ার আসবে, সরি এখানে একটা ভিএম স্কয়ারও আছে, এটাকে আমি বাইরে বার করে দিচ্ছি ভিএম দিয়ে, এখানে একটা বাইরে ভিএম আছে, একটা বাইরে ভিএম আছে। তো এখান থেকে আমি কি লিখতে পাচ্ছি? এখান থেকে এরকম লিখতে পাচ্ছি ভিএম, ভেতরে দেখো শুধু পড়ে রয়েছে রুট ওভার অফ 1 বাই 2 পাই ইনটু পাই, তার মানে কত পড়ে রইলো? ভিএম বাই রুট 2, ঠিক আছে? এই দেখো ভিএম বাই রুট 2 এসছে, ঠিক আছে? সো এইভাবে আমরা একটা হাফ ওয়েভের জন্য বার করতে পারি, ঠিক আছে? এইটা হয়ে গেল হাফ ওয়েভের তোমার আরএমএস ভ্যালু আর এভারেজ ভ্যালু ক্যালকুলেশন। আমি এই ক্যালকুলেশনটা যেতে চাই না একটা কারণে, অনেকে বুঝতে পারে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে অনেকের মাথার উপর দিয়ে চলে যায়, ওই জন্য আমি এটা যেতে চাই না। যাই হোক, বুঝতে পেরেছো? আমি ইন্টিগ্রেশন বোঝানো সোজাই তো স্যার, সোজা, কিন্তু অনেকে তো ইন্টিগ্রেশনও বোঝে না। তো সেক্ষেত্রে আমাকে ইন্টিগ্রেশন বোঝাতে গেলে ইলেকট্রিক্যাল মানে ম্যাথামেটিক্স বোঝাতে গেলে খুব মুশকিল হয়ে যায়। একটু দাঁড়ান স্যার লিখে নি। হুম
অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্স আমি বোঝাতে পারি, কিন্তু তোদের লেভেলে গিয়ে ম্যাথামেটিক্স বোঝানোটা চাপ আছে। আমি ফিজিক্স যখন পড়াই, ঠিক আছে, ওদেরকে আমি ম্যাথামেটিক্স বোঝাই, কারণ অনেকে বোঝে না, অসুবিধা নেই, ঠিক আছে, জিজ্ঞেস করবি। তো অনেক কিছু আজকে প্ল্যান করেছিলাম, সব প্ল্যানিং 11-12 এর ফিজিক্সটা ম্যাথামেটিক্সটাই বেশি। হ্যাঁ ওইটাই আর কি। এটা না বুঝতে, এটা না বোঝার কিছু নেই, কিন্তু অনেকে তো ছড়িয়ে ফেলে, ওই জন্য মুশকিল হয়ে যায়। যারা বুঝতে পারে তারা ভালোই বুঝতে পারবে, কারণ আমি সহজই পড়াই, কোনো জিনিসকে আমি জটিল করে বলি না। বোঝা যাবে না এরকম ভাবে বলি না। দেখো হয়ে গেলে বলো, তোমাদের যেটা কাজে আসবে সেটা বলে দিচ্ছ করে। হয়েছে? বলে বলবো। দাঁড়ান স্যার, হ্যাঁ ঠিক করে টোকো। এগুলো অ্যাকচুয়ালি তোদের কোনো কাজে আসবে না, ঠিক আছে, এইগুলো অ্যাকচুয়ালি গ্র্যাজুয়েটদের জন্য, যারা গ্র্যাজুয়েশন করবে, ইলেকট্রিক্যালে আরো পড়াশোনা করতে চায় তাদের জন্য। এইগুলো আমি ওই গেটেড কোচিং এর সময় বলি, এগুলো চট করে বলতে চাই না, কারণ ডিপ্লোমাতে অনেকে বুঝতে পারে না, তারপর অনেকের সমস্যা হয়। সাক্ষ্য তো স্যার পার ইলেকট্রনিক্সে কাজে লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাওয়ার ইলেকট্রনিক্সে কাজে আসে। যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে তারাই একমাত্র বুঝতে পারে। সাক্ষ্যকে আগে করে, সাক্ষ্য আগেবার পড়িয়েছিলাম না? হ্যাঁ স্যার, আমি যারা তখন science সজলদেরও করাতেন এগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর অনেকে বুঝতে পারে, অনেকে বুঝতে পারে না, তো ওই জন্য চাপ হবে, কে বুঝতে পারবে না। দেবজ্যোতি বুঝতে, দেবজ্যোতি বলছি, অভিরূপ বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার, আমি একটু ভুলের মতো গেছিলাম, অনেকদিন হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি। দেখো ইন্টিগ্রেশনে যদি অসুবিধা থাকে, ঠিক আছে, একটু ইন্টিগ্রেশনের ফর্মুলা গুলো তোমার মনে রাখতে হবে, কিছু করার, ঠিক আছে, ওই cos 2 থিটার ফর্মুলা, তারপরে সাইনের ইন্টিগ্রেশন কি হয়, যেগুলো ওইগুলো একটুখানি, হ্যাঁ ওইগুলো যদি না জানা থাকে না, তাহলে এই ইন্টিগ্রেশন করে কোনো লাভ নেই, ঠিক আছে, এই ইন্টিগ্রেশন তোমার বুঝে কোনো দরকার নেই, তুমি শুধু ভ্যালু মনে রাখবে, আর বেশি কিছু করে লাভ নেই। এই যে পরীক্ষার যেটা দরকার পড়ে, এটা যদি গেট হতো আমি বলতাম তোমাদের এটা মুখস্থ করতে হবে, ঠিক আছে, যদি বোঝো আচ্ছাই না বোঝো, এসএসসি তে অতটা কাজে লাগে না। হয়ে গেলে বলবেন। এসএসসি তে যেটা কাজে লাগে সেটা এরপরে বলছি। বলছি স্যার, এই যে আরএমএস ভ্যালুটা আপনি দেখালেন, এটা কি হাফ ওয়েভের ক্ষেত্রে দেখালেন না টোটাল? 0 টু পাই লেখা আছে। 0 টু পাই এর জন্য দিয়েছি। আর যদি 2 পাই করে দিতাম 0 হয়ে যেত? না 0 কেন হবে? তো আরএমএস তো, আরএমএস ভ্যালু কখনো 0 হয় নাকি? আরএমএস ভ্যালু হচ্ছে এভারেজ ভ্যালু, আরএমএস ভ্যালু আলাদা বেরোবে। করে দেখবো তাহলে, করে দেখবি একই আসবে, vm/√2 আসবে, কারণ এটা দেখ কসের ফাংশন হয়ে যাচ্ছে, ঠিক আছে, কসের ফাংশন হচ্ছে, ঠিক আছে, এটা কসের ফাংশন হচ্ছে, এই কসের ফাংশনটা ডেরিভেটিভ করলে সাইনের আসছে। এবার সাইনে তুই যদি 2 পাই থেকে 0 বসাস আর পাই থেকে 0 বসাস, কোনো ফায়দা হবে না, একই থাকবে, ঠিক আছে। হ্যাঁ দেখ একই আসবে, অসুবিধা নেই। এখানে যে চেঞ্জেসটা হচ্ছিল এটা কসের জন্য হচ্ছিল গন্ডগোলটা, কসের মধ্যে 0 টু 2 পাই বসালে গন্ডগোল হচ্ছিল, কিন্তু এটা সাইনের মধ্যে আসছে, সাইনের মধ্যে 0 টু 2 পাই বসালে চেঞ্জ হবে না, একই আসবে। সাইন 0 হ্যাঁ সাইন 0 0 আসবে, সাইন 2 পাই ভ্যালু আসবে, সাইন 2 পাই ভ্যালু 0 হয়ে যাবে। তো ওখান থেকে তুই দেখতে পাচ্ছিস শুধু ওখানে পাইটাই 2 পাই পড়ে থাকে, এইখানে 2 পাই পড়ে থাকবে, এখানে 2 পাই পড়ে থাকবে, সরি এখানে পাই পড়ে থাকবে, এখানে 2 পাই পড়ে থাকবে, দেখবি vm/√2 আসবে, vm/√2 আসবে ক্যালকুলেশন। দেখ এটা হয়ে গেলে পরেরটা এগোচ্ছি তাহলে। স্যার সাইনে যে কোনো পাইয়ের ফাংশন থাকলে এটা 0 হয়ে যাবে? হ্যাঁ পাইয়ের ফাংশন থাকলে 0 হবে। তাহলে 2 পাই বসাই আর 4 পাই বসে সব জায়গাতেই 0 হবে, পাইটাই পাই আর ওদিকে 2 পাই, তাহলে পাই কেটে গেল, তাহলে vm/√2 থাকবে। হাফ ওয়েভ
চলো দেখো নেক্সট টপিকটা আমরা চলে আসছি, সেটা হচ্ছে ক্রেস্ট ফ্যাক্টর। ক্রেস্ট ফ্যাক্টরটা কি বলে? পিক ফ্যাক্টরও বলে অনেকে, ঠিক আছে? পিক ফ্যাক্টর। ফর্ম ফ্যাক্টরটা ইয়েটা হাফ হাফ ওয়েভে নিলেন কেন? ফর্ম ফ্যাক্টরটা ফুল ওয়েভে নিলে তো ভাই ইয়ে হয়ে যাবে না, এই দেখ ফুল ওয়েভে নিলে এভারেজ ভ্যালু 0, তাহলে ফর্ম ফ্যাক্টর 0 হয়ে যাবে। যদি পুরো ওয়েভের জন্য নিই তাহলে ফর্ম ফ্যাক্টর 0 হয়ে যাবে। আমি পরে করে দেখাচ্ছি। আমি পিক ফ্যাক্টরটা বলে নিয়ে করে দেখাচ্ছি। দেখো পিক ফ্যাক্টরটা কি জিনিস? পিক ফ্যাক্টরটা হচ্ছে পিক ভ্যালু বাই আরএমএস ভ্যালু। পিক ফ্যাক্টর যা জিনিস, ঠিক আছে, সেটাকে আমি বলি হচ্ছে ক্রেস্ট ফ্যাক্টর। পরীক্ষায় সিওর কোশ্চেন দেবে, ঠিক আছে? এটা হচ্ছে পিক ভ্যালু বাই আরএমএস ভ্যালু। পিক ভ্যালু বাই আরএমএস ভ্যালু, আরএমএস ভ্যালু, ঠিক আছে? তো যদি আমি এই যে সাইন ওয়েভটা যেটা বেরোলো, হাফ ওয়েভ যেটা বেরোলো, হাফ ওয়েভের জন্য কত বেরিয়েছে? ভি অ্যাভারেজ 2 VM/π, তাই তো? আর আরএমএস কত বেরিয়েছে? VM/√2। তাহলে আমাকে যদি কেউ বলে হোয়াট ইজ ফর্ম ফ্যাক্টর? আরএমএস বাই অ্যাভারেজ, তাই তো? আরএমএস বাই অ্যাভারেজ, তাই তো? তাহলে আরএমএস কত বেরিয়েছে? VM/√2 ডিভাইডেড বাই কত হবে? 2 VM/π। তার মানে কত হচ্ছে? π/2। এটা ক্যালকুলেশন করো, এটা কত ভ্যালু আসবে দেখো। তাহলে এই ধরনের ওয়েভের জন্য ফর্ম ফ্যাক্টর এত হচ্ছে। যদি একটা রেক্ট্যাঙ্গুলার ওয়েভ হয়, ঠিক আছে, একটা রেক্ট্যাঙ্গুলার ওয়েভের জন্য আরএমএস ভ্যালু আর অ্যাভারেজ ভ্যালু সেম হয়। একটা রেক্ট্যাঙ্গুলার ওয়েভের জন্য আরএমএস ভ্যালু আর অ্যাভারেজ ভ্যালু সেম হয়, তার মানে ফর্ম ফ্যাক্টর ইকুয়ালস টু 1 হবে। তোমাকে শর্ট কোশ্চেনে দেবে ফর হুইচ ওয়েভ ফর্ম দ্য ফর্ম ফ্যাক্টর উইল বি 1, দ্য অ্যান্সার উইল বি স্কোয়ার ওয়েভ। স্কোয়ার ওয়েভের জন্য ফর্ম ফ্যাক্টর 1 হয়। সিমিলারলি যদি তোমাকে একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ দেয়, ট্রায়াঙ্গুলার ওয়েভ দেয়, মনে রাখবে ট্রায়াঙ্গুলার ওয়েভের ক্ষেত্রে আরএমএস ভ্যালুটা যেটা হয়, ঠিক আছে, আরএমএস ভ্যালুটা যেটা হয় সেটা আমরা জেনারেলি এইভাবে রিপ্রেজেন্ট করি Vm/√3 দিয়ে, Vm/√3 দিয়ে, ঠিক আছে? আর অ্যাভারেজ ভ্যালুটা যেটা হয়, ঠিক আছে, যেটা অ্যাভারেজ ভ্যালু হিসেবে রিপ্রেজেন্ট করি, সেটা কত হয় একবার আমি একটু দেখে বলছি। তারা দেখতে হবে। সাইন ওয়েভের এটা হয় হচ্ছে অ্যাভারেজ ভ্যালুটা হয় হচ্ছে গিয়ে I/2, মানে অ্যাভারেজ ভ্যালুটা হয় হচ্ছে গিয়ে Vm/2, ঠিক আছে? সো ফর্ম ফ্যাক্টর উইল বি কত হবে? ফর্ম ফ্যাক্টর উইল বি হবে V/RMS/V অ্যাভারেজ, ঠিক আছে? দ্যাট ইজ ইকুয়ালস টু কত হচ্ছে? Vm/√3 ডিভাইডেড বাই Vm/2। সো 2/√3 উইল বি ফর্ম ফ্যাক্টর। তো আমাদের পরীক্ষার সময় কি রকম দেয়? এরকম একটা ওয়েভ ফর্ম দিয়ে দিল, ঠিক আছে, দিয়ে বললো যে ফর্ম ফ্যাক্টরটা কত হবে বার করো। তুমি এটা বার করলে স্কোয়ার ওয়েভের জন্য 1 হয়। যদি একটা পিরিয়ডিক ওয়েভ ফর্ম দিয়ে দেয়, পিরিয়ডিক ওয়েভ ফর্ম দেখা মাত্রই করে দেবে। পিরিয়ডিক ওয়েভ ফর্মে কত হবে ফর্ম ফ্যাক্টর? কিছু ভাবার দরকার নেই। অ্যাভারেজ ভ্যালু স্যার বলেছিল 0। ফর্ম ফ্যাক্টর মানে কি? ফর্ম ফ্যাক্টর মানে হচ্ছে RMS/অ্যাভারেজ, VRMS/অ্যাভারেজ, তাই তো? VRMS/V অ্যাভারেজ। মানে বুঝতে পারছিস ইনফাইনাইট হয়ে যাচ্ছে, ওই জন্য এটা নিয়ে আমরা চিন্তা করি না অত, ঠিক আছে? অ্যাভারেজ ভ্যালুটা যেহেতু 0 হয়ে যায় তো ইনফাইনাইট হয়ে যায় ফর্ম ফ্যাক্টর, তো ওই জন্য আমরা এটা নিয়ে ভাবি না। তো ফুল ওয়েভ নিয়ে আমরা তো চর্চা করি না। তো যদি ক্রেস্ট ফ্যাক্টর বার করতে বলে, ক্রেস্ট ফ্যাক্টর, তো ক্রেস্ট ফ্যাক্টর কত হবে? এখান থেকে তোমরা বার করতে পারবে। দেখো ক্রেস্ট ফ্যাক্টর কত হবে। এই ওয়েভ ফর্মটার জন্য ক্রেস্ট ফ্যাক্টর কত হবে? এই ওয়েভ ফর্মটার জন্য ক্রেস্ট ফ্যাক্টর হবে পিক ভ্যালু বাই আরএমএস ভ্যালু। তো পিক ভ্যালু মানে কত? Vm। আরএমএস ভ্যালু কত বেরিয়েছে? Vm/√2। তাহলে পিক ফ্যাক্টর ক্রেস্ট ফ্যাক্টর কত হবে? √2, ঠিক আছে? এর ক্ষেত্রে কি আরএমএস ভ্যালু আর পিক ভ্যালু বলো এভারেজ ভ্যালু সব সমান, তাহলে ক্রেস্ট ফ্যাক্টর এর ক্ষেত্রেও 1 হবে, ঠিক আছে? এর ক্ষেত্রে ক্রেস্ট ফ্যাক্টরও 1, কারণ যেটাই ম্যাক্সিমাম সেটাই আরএমএস, সেটাই এভারেজ, সব সেম। আচ্ছা, এর ক্ষেত্রে ক্রেস্ট ফ্যাক্টর কত হবে? এর ক্ষেত্রে কত হবে? Vm/√3, ঠিক আছে? সো √3। ট্রায়াঙ্গুলার ওয়েভের ক্ষেত্রে ক্রেস্ট ফ্যাক্টর কত হবে? √3 হবে। স্কোয়ার ওয়েভের ক্ষেত্রে ক্রেস্ট ফ্যাক্টর কত হলো? 1 হলো। হাফের জন্য কত হলো? √2 হলো। যদি একটা পিরিয়ডিক ওয়েভ ফর্ম বার করি তাহলে পিরিয়ডিক ওয়েভ ফর্মের জন্য এর ক্ষেত্রে কিন্তু ভ্যালু থাকবে। পিরিয়ডিক ওয়েভ ফর্মের জন্য সাইনোসয়েডালের কত ভ্যালু থাকবে? এর ক্ষেত্রে তুমি ক্রেস্ট ফ্যাক্টর বার করবার চেষ্টা করো,
দেখবে বেরোবে ভিএম বাই রুট টু ডিভাইডেড বাই, সরি পিক ভ্যালু থাকবে উপরে ভিএম বাই রুট টু, তার মানে এটা রুট টু আসবে। দেখবে রুট টু ক্রেস্ট ফ্যাক্টর আসছে, ঠিক আছে। ক্রেস্ট ফ্যাক্টরটা কিন্তু এক্সিস্ট করবে, কিন্তু ফর্ম ফ্যাক্টরটা তোমার ইনফাইনাইট হয়ে যাবে। আশা করি বুঝতে পারলে কি বললাম। কোন ওয়েভটার জন্য কি বললাম বোঝা গেল তো? দেখো এটা হচ্ছে পিরিয়ডিক ওয়েভ ফর্ম, ঠিক আছে, পিরিয়ডিক সাইনোসয়েড। এটা হাফ ওয়েভ, এটা হচ্ছে হাফ ওয়েভ, এটা হচ্ছে হাফ ওয়েভ। ট্যাঙ্গুলারের ক্ষেত্রে আরএমএস ভ্যালু ওই হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার 2 নম্বরটা কি স্কয়ার ওয়েভ স্যার? 2 নম্বরটা স্কয়ার ওয়েভ, আর 3 নম্বরটা হচ্ছে সাইনোসয়েড। এই সরি 4 নম্বরটা হচ্ছে সাইনোসয়েড। দেখো আমি আবার বলে দিচ্ছি, হাফ ওয়েভের জন্য ফর্ম ফ্যাক্টর হচ্ছে এটা, স্যার আগে লিখে নি তারপর ক্রেস্ট ফ্যাক্টর হচ্ছে এটা। শুনে নে বাবা, শুনে নে। আচ্ছা, স্কয়ার ওয়েভের জন্য ফর্ম ফ্যাক্টর স্পেস ফ্যাক্টর দুটোই হচ্ছে কত 1 1 1 1 করে, ঠিক আছে, মিটে গেল ঝামেলা। ট্রায়াঙ্গুলার ওয়েভের ক্রেস্ট ফ্যাক্টর কত √3, ফর্ম ফ্যাক্টর কত 2/√3, ঠিক আছে, 2/√3। আচ্ছা এখানে দেখো সাইনোসয়েডের ক্ষেত্রে ইয়ে কত হচ্ছে, সাইনোসয়েডের ক্ষেত্রে দেখো ইনফাইনাইট হচ্ছে, আরএমএস বাই এভারেজ করলে ইনফাইনাইট হয়ে যাচ্ছে, কারণ এভারেজ ভ্যালু বিকাম 0, আর এর জন্য √2 আসবে, কারণ ভিএম বাই √2 আসছে, ঠিক আছে। ওটা হচ্ছে পিক বাই আরএমএস আছে ওই জন্য। নাও এবার তোমরা ঢুকে নাও, পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসবে এখান থেকে, পরীক্ষায় কিন্তু গ্যারান্টিড কোশ্চেন আসবে এখান থেকে, গ্যারান্টিড, ঠিক আছে, গ্যারান্টিড কোশ্চেন আসবে এখান থেকে, গ্যারান্টিড কোশ্চেন আসবে। শোনা যাচ্ছে? অডিও ক্লিয়ার আসছে? স্যার সিএফ টা কি লিখেছেন স্যার? ভিএম ইজ ইকুয়াল টু, সিএফ টা কোথায় লিখেছি বলো? ওই স্যার ট্রায়াঙ্গেলে, স্যার ট্রায়াঙ্গেলে ভিএম বাই √3, ম্যাক্সিমাম ভ্যালু বাই আরএমএস ভ্যালু, না আরএমএস ভ্যালুটা ভিএম বাই √3 হয় ট্রায়াঙ্গুলার ওয়েভের, ঠিক আছে। তো ভিএম বাই √3, এটা √3, তাহলে টোটাল সমানটা কত হচ্ছে √3 এর সঙ্গে সমান হচ্ছে, ঠিক আছে, পুরোটা কত সঙ্গে সমান হচ্ছে √3 এর সঙ্গে সমান হচ্ছে। আজকে যা ভেবেছিলাম তার তো কি হচ্ছে না, চল দেখি যাই একটু ভালো হবে। স্যার এত কিছু স্যার আমাদের স্যার নিয়ে হয়নি, শুধু ফর্ম ফ্যাক্টরের স্যার এই মানটাই জানতাম, পিক ফ্যাক্টর এইগুলো, ট্রায়াঙ্গেল স্কয়ার ওয়েভ স্যার এইগুলো এত কিছু ছিল না। এগুলো গ্র্যাজুয়েশন আছে, আমি তোদের ইচ্ছা করে করাচ্ছি, কারণ এগুলো শর্ট কোশ্চেনে পরীক্ষায় আসবে। অ্যাকচুয়ালি কি হয়, যখন এসএসসি জেই তে যে কোশ্চেন সেট করে না, সে তখন কোশ্চেন না পেয়ে এগুলো সব ডিগ্রি কোশ্চেন থেকে নিয়ে আসে। এবার তুই আমাকে বলবি যে স্যার এগুলো তো আপনি করাননি, কোত্থেকে এলো স্যার, তো আমি ওই জন্য করিয়ে দিচ্ছি। বলতে পারবি না কোত্থেকে এলো স্যার, আমার কি, আমার তো করিয়ে দিলেই ভালো, আমার তো কোনো অসুবিধা নেই। এটা তো কিছুই নয়, ডিগ্রিতে আমি আরো এগুলো আরো অনেক ঘেটে ঘুটে পড়াই, এখানে ওয়েব ফর্ম এঁকে তার প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল বার করে করে পড়াই, এগুলো কিছুই করে জাস্ট ফটাফট আমি ওখানে ভিএম বাই √3 কেন হচ্ছে সেটা বার করি, ভিএম বাই 2 কি করে হচ্ছে সেটা বার করি, সেইগুলো তো হচ্ছেই না। বলো, হয়ে থাকলে বলবে, তারপর আমরা এগোবো। তোমাদের হয়ে থাকলে বলবে, তারপর আমি এগোবো।
হয়েছে? আমি কি একাই আছি নাকি লাইনে? না না স্যার, আছে আছে, সবাই আছে। আমি বুঝতে পারছি না, আমার মেশিনটা একটাতে আছে তো, ল্যাপটপ দিয়ে করছি তো। চলো তোমাদের আরো একটা জিনিস শেখাই, শেখাবো। একটা ওয়েব ফর্ম দেখবো, সেই ওয়েব ফর্ম দেখে কিভাবে তার আরএমএস ভ্যালু, অ্যাভারেজ ভ্যালু বার করে সেটা শিখে নেবো টুক করে। ঠিক আছে, এতটা যখন করেই ফেলেছি তখন ওইটা কেন করবো না? এতটা যখন হয়ে গেছে তাহলে ওইটা কেন হবে না? তাও হয়ে যাক তাহলে। হয়ে গেছে স্যার। সাইনোসয়েডাল ক্ষেত্রে প্রেস ফ্যাক্টর কি বললেন? 0 তো? 0 হবে। এই প্রেস ফ্যাক্টর না, √2 হবে। এই যে √2 বেরিয়েছে, বার করে দেখলাম তো। এই যে এটা তো, এই যে √2, ভিএম বাই আর ফুলের জন্য বাদল জিভ ছোলা দিয়ে দাঁত মাজবে। তারপর বলো, জিভ ছোলা দিয়ে দাঁত মাজবে, তোমার কথা কিচ্ছু বোঝা যায় না, পরিষ্কার করে বলো, তোমার প্রশ্নটা পরিষ্কার করে বলো। হাফ ওয়েভের জন্য ঋতু হচ্ছে, কিসের জন্য কি হচ্ছে? বলছি হাফ ওয়েভের জন্য √2 হচ্ছে। হাফ ওয়েভের জন্য √2 হচ্ছে, হ্যাঁ হাফ ওয়েভের জন্য √2 হচ্ছে। হাফ ওয়েভের জন্য ক্রেস্ট ফ্যাক্টরটা √2 হচ্ছে, আর এখানে ফুল ওয়েভের জন্য ক্রেস্ট ফ্যাক্টরটা √2 হচ্ছে। ক্রেস্ট ফ্যাক্টরটা √2 হচ্ছে। যখন ফুল ওয়েভ যখন করা হচ্ছে তখন এদিকে শোন। একটা লেগ ফর্ম ফ্যাক্টর, একটা লেগ ক্রেস্ট ফ্যাক্টর, ঠিক আছে? এদিকে লেগ 1 2 3 4। এই 1 মানে হচ্ছে এটা 1, এটা 2, এটা 3, এটা 4। এবার পর দেখে ভ্যালুগুলো বলছি, এখানে পর লিখতে থাক। ফর্ম ফ্যাক্টর মানে হচ্ছে প্রথমটার জন্য π/2√2, ঠিক আছে? এটার ভ্যালু হচ্ছে কত? 2√2। সেকেন্ডটার জন্য ভ্যালু হচ্ছে 1, এটারও 1। 3 নম্বরের জন্য যদি তুই ভ্যালু দেখিস 2/√3 আসবে ফর্ম ফ্যাক্টর, আর তার রেসপেক্টে যদি টেস্ট ফ্যাক্টর বার করতে চাস √3 আসবে। প্রথমটার ক্ষেত্রে ফর্ম ফ্যাক্টর কত আসবে? ইনফাইনাইট আসবে। তারপরটার ক্ষেত্রে কত আসবে? √2 আসবে। ঠিক আছে, এই টেবিলটা খেয়াল রাখবি, তাহলেই হবে। দিস ইজ 1 2 3 4, 1 2 3 4। হয়ে গেলে বলবে, তোরা মোটামুটি 3-4 ঘন্টা, মানে 1 ঘন্টার বেশি ক্লাস হয়ে গেলেই হাঁপিয়ে যাস নাকি? এনার্জি মোটামুটি শেষ হয়ে যায়। বলছি যে স্যার ফার্স্টটা কি π/2√2? প্রথমটা হচ্ছে π/2√2, রাইট? π/2√2 হচ্ছে π/2। স্যার কাল থেকে বৃষ্টি হবে নাকি? হবে তো মনে হচ্ছে। এত গরম টেকা যাচ্ছে না। গরমটা সত্যি বড্ড বেশি পড়েছে। দেখ হয়েছে, এগোচ্ছি, এগিয়ে গেছি। ফেজার
দেখো এই ফেজারটা সম্বন্ধে বলার আগে বলো তোমাদের একটা ইনফরমেশন আমি দিয়ে দিই না, দাঁড়া এক মিনিট এখানে আমার একটা অঙ্ক করাতে হবে, এখানে একটা অঙ্ক করাতে হবে। Slide blank slide show দেখো দেখো সবাই মন দিয়ে দেখবে, যেটা বলছি ভালো করে শুনবে। বলো আমি যে ফুরিয়ার সিরিজ এক্সপ্রেশন লিখেছিলাম সেটাকে যদি ভোল্টেজের সাপেক্ষে লিখি তাহলে কি লিখবো? V0 প্লাস V1, ঠিক আছে, V1 কি লিখবো? cos of omega naught t, তাই তো? কি লিখেছিলাম? সামেশন অফ Vn an, তাই তো? সামেশন অফ an cos omega naught t, তাই তো? তো an টাকে যদি আমি লিখি এইভাবে, ঠিক আছে, an টাকে যদি আমি লিখি vm দিয়ে বা vm1 দিয়ে, সাপোজ ফর এক্সাম্পল এটা আমি vm1 দিয়ে লিখছি, m1 দিয়ে লিখছি এর কোএফিশিয়েন্টটা, তাহলে কি কি লিখতে পারবো? vm2 cos 2 omega naught t প্লাস vm3 cos 3 omega naught t প্লাস ডট ডট ডট, এগুলো ফুরিয়ার সিরিজ থেকে আসছে, ঠিক আছে। আর যদি আমি এরকম ভাবে vc1 লিখি ফর দি সাইন কম্পোনেন্টস, উল্টো লিখে দিলাম, একই ব্যাপার, এটাকে উল্টো লিখেছিলাম, রিপ্রেজেন্টেশনটা উল্টো হয়ে গেছে। এইটা সাইন হবে, নিচেরটা কস হবে। স্যার প্রথমটা সাইন, তারপরে কস, তারপরে আবার সাইন হবে, এটা সাইন হবে, সাইন, এটা সাইন হবে, এটা সাইন হবে, ঠিক আছে। এটা হচ্ছে vc1 cos of omega naught t plus vc2 cos of 2 omega naught t plus vc3 cos of 3 omega naught t plus dot 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 up to n পর্যন্ত চলতে থাকে, ঠিক আছে। এবার এটার যদি আমাকে rms ভ্যালু বার করতে বলে, vrms, what will be vrms? that is equals to root over of v0 square, ঠিক আছে। এবার দেখো এই কম্পোনেন্টটার vm1 sin omega t এর তুমি যখন আরএমএস ভ্যালু বার করেছিলে তখন আরএমএস ভ্যালু কত বেরিয়েছিল? vm1/√2, তাই তো? এখানে আমি প্লাস লিখবো vm1/√2 তার হোল স্কয়ার। সিমিলারলি তার পরেরটার জন্য কি লিখবো? vm2/√2 তার হোল স্কয়ার। তারপরটার জন্য কত লিখবো? vm3/√2 তার হোল স্কয়ার। এরকম করে ডট 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 চলতে থাকবে, ঠিক আছে, ফর দ্য সাইন কম্পোনেন্টস। সিমিলারলি রুটের মধ্যেই রয়েছে এটা, cos এর জন্য লিখবো vc1/√2 তার হোল স্কয়ার, vc2/√2 তার হোল স্কয়ার প্লাস vc3/√3 তার হোল স্কয়ার, ঠিক আছে, এইভাবে লিখতে থাকবো। তো এখান থেকে আমি কি লিখতে পাচ্ছি? আলটিমেট এক্সপ্রেশনটা কি রকম আসছে? এরকম আসছে, রুট ওভার অফ v0 স্কয়ার প্লাস হাফ কমন নিতে পারি vm1 স্কয়ার প্লাস vm2 স্কয়ার প্লাস ডট 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 vc1 স্কয়ার প্লাস vc2 স্কয়ার প্লাস ডট ডট ডট, ঠিক আছে। এটা করে আমার কি হবে? খায় না গায়ে মাখবো। ফর এক্সাম্পল ধরো তোমাকে একটা ওয়েভ ফর্ম এরকম দিয়ে দিয়েছে, কোশ্চেন দিয়েছে 4 প্লাস 2 sin 40, ঠিক আছে, প্লাস 6 cos 2t, ঠিক আছে। এটা একটা ফাংশন দিয়ে দিয়েছে f of t, বলেছে এই f of t এর তুমি অ্যাভারেজ ভ্যালু আর আরএমএস ভ্যালু বার করো। কিভাবে বার করবে? এই একটা ফাংশন দিয়ে দিয়েছে, বললো যে এর অ্যাভারেজ আর আরএমএস ভ্যালুটা বার করে দেখাও। কি করে বার করবে? দেখো এর অ্যাভারেজ ভ্যালু বার করা মানে কি? দিস ইজ v0, দিস ইজ, দেখো sin 4t আছে, ঠিক আছে। এবার 4t মানে অ্যাকচুয়ালি কোনটাকে বোঝাচ্ছে? 4t মানে অ্যাকচুয়ালি তুমি এখানে ধরতে পারো যে এই যে 2 ওমেগা নট টি বা ওমেগা নট টি, যেটা খুশি সেটা ধরতে পারো। তুমি যদি এখানে ধরো ওমেগার ভ্যালু 1
তাহলে এখানে কত হবে, ওমেগার ভ্যালু যদি 1 হয় তাহলে 4 ওমেগা নট 4 হবে। তো এটা নিয়ে আমার ভেবে অত লাভ নেই, তো জাস্ট তুমি এটাকে লিখবে vm1, এটাকে লিখবে vm2, সরি vc1। তো দেখো এখান থেকে যদি আরএমএস ভ্যালু বার করতে হয়, vrms সমান সমান কত লিখবে, √of v0 স্কয়ার প্লাস হাফ, ঠিক আছে, vm1 স্কয়ার প্লাস vc1 স্কয়ার। এইটা করলে আমাদের আরএমএস ভ্যালুটা বেরিয়ে আসবে। তাহলে আরএমএস ভ্যালু কত হবে, √of v0 কত আছে 4 স্কয়ার প্লাস হাফ, দেখো vm1 কত আছে 2 আছে মানে 2 স্কয়ার, প্লাস vc1 কত আছে 6 আছে মানে 6 স্কয়ার। তাহলে এখান থেকে রুট করলে কত আসছে 16 প্লাস হাফ, এটা কত হচ্ছে 4 প্লাস 36 মানে 40, তার মানে কত হচ্ছে 20, 20 16 36 মানে √36 মানে 6। তাহলে আরএমএস ভ্যালু বেরিয়ে গেল। এভারেজ ভ্যালু কত হবে, এভারেজ ভ্যালু আমরা সবসময় জানি v0টা হয় ডিসি ভ্যালু, তার মানে 4 অ্যান্সার হবে, ঠিক আছে। তো এইরকম একটা কোশ্চেন যদি দিয়ে দেয়, আশা করি তোমরা আরএমএস এভারেজ ভ্যালু দুটোই বার করতে পারবে। এটাকে 4-5টা স্টার দিয়ে তুলে রাখো খাতায়, ঠিক আছে। পরীক্ষায় কিন্তু এই কোশ্চেন আসলেও আসতে পারে, কোনোবার দেয়নি বলে এবার দেবে না তার মানে একবার এসে ছিল, চেনা চেনা লাগছে। হ্যাঁ, তো এরকম আসতেও পারে, ঠিক আছে, এসে থাকতে পারে বা আসে ছিল। সম্ভাবনাময় জীবন, তো জীবনের সম্ভাবনার কোনো শেষ নেই, তোমরাও এটাকে তোমাদের সম্ভাবনার মধ্যে তুলে রেখে দেবে। দেখো খুলে গেছে, কি খুলে গেছে, কে খুলে গেছে, কি হারিয়ে গেছে? এটা √36 6 আছে, আর কি বলছিস বুঝতে পারছি না। সকালবেলা গরম জলে অল্প মধু মিশিয়ে খাবে, দেখবে গলার সমস্ত স্বর আটকে যাবে, সব আটকে যাবে বলছি, খুলে যাবে, কোনো জিনিস আর আটকানো অবস্থায় থাকবে না। দেখো এত দূর হয়েছে, কি হয় স্যার একটু দাঁড়ান লিখে নিই। হ্যাঁ, এটা একটু লিখে নাও, এটা একটু লিখে নাও, এটা খুব ইম্পর্টেন্ট, স্টার দিয়ে লিখবে, এটার আগে স্টার লাগাবে। কোনটা 2 sin 40, হ্যাঁ 2 sin 40 আর 6 cos 2t, 2 sin 40 আর 6 cos 2t, ঠিক আছে। দেখো তোমাদের আরো একটা জিনিস বলি, সেইটি হচ্ছে এই কম্পোনেন্টটাকে বলে হচ্ছে ফান্ডামেন্টাল কম্পোনেন্ট, যেখানে ওমেগা নট আছে, এটাকে বলে হচ্ছে সেকেন্ড হারমোনিক, এটা হচ্ছে থার্ড হারমোনিক, ফোর্থ হারমোনিক, ফিফথ হারমোনিক, সিক্সথ হারমোনিক, এইভাবে রয়েছে। এইগুলো হচ্ছে হারমোনিক কম্পোনেন্টস, ঠিক আছে, এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল হারমোনিক। সাইন আর কসের এই দুটোকে বলা হয় ফান্ডামেন্টাল কম্পোনেন্ট অফ হারমোনিক্স, ঠিক আছে। এটা হচ্ছে সেকেন্ড হারমোনিক, ঠিক আছে, এটা হচ্ছে থার্ড হারমোনিক, ঠিক আছে। এগুলোই হচ্ছে অ্যাকচুয়াল হারমোনিক, যে কোনো ইয়ের ডিস্টরশনস ইন ওয়েভ ফর্ম, ঠিক আছে, এইগুলোকেই হারমোনিক বলে। স্যার ওই অড হারমোনিক গুলোই তো এক্সিস্ট করে, সেকেন্ডটা কি থাকে? না, থাকে না, ক্যান্সেল আউট হয়ে যায়, ক্যান্সেল আউট হয়ে যায়। কিন্তু ওটা ক্যান্সেল আউট হয়ে গেলেও তো মানে অ্যাকচুয়ালি ওই রেজিস্ট্যান্স আছে, ক্যান্সেল আউট হয়ে যায়। এটা মানে কি, এটা মানে হচ্ছে এটা একটা ওয়েভ ফর্ম, ঠিক আছে। এটার মধ্যে যদি দুটো, এটা একটা ওয়েভ ফর্ম, এটার মধ্যে যদি তিনটে এক্সিস্ট করে একসাথে এরকম ভাবে, এটাকে বলে থার্ড হারমোনিক। এই তিনের মধ্যে 5খানা যদি এক্সিস্ট করে একসাথে, তখন সেটা ফিফথ হারমোনিক। মানে
এ যতক্ষণে একটা সাইকেল কমপ্লিট করছে ততক্ষণে 3টে সাইকেল কমপ্লিট করছে, এ যতক্ষণে একটা সাইকেল কমপ্লিট করছে তার মধ্যে 2টো সাইকেল কমপ্লিট করছে। মানে যে সোর্সটা রয়েছে সে সোর্স কেবলমাত্র একটা সিঙ্গেল সাইন ওয়েভ দিয়ে ছেড়ে দিচ্ছে না, তার মধ্যে মাল্টিপল ছোট 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 ওয়েভ ফর্মস রয়েছে, হ্যাভিং তোর অ্যাম্পলিটিউড, হ্যাভিং ওয়েভ ফর্মস মানে মানে হ্যাভিং টাইম পিরিয়ডস অনেক কম, মানে থার্ড থার্ড 1/3 1/5 1/7 1/6 এই 1/9 এরকম ভাবে। কিন্তু ওই যে ইভেন নাম্বারগুলো থাকে সেগুলো সব ক্যান্সেল আউট হয়ে যায়, ইভেন নাম্বারগুলো সব ক্যান্সেল আউট হয়ে যায়, ইভেন নাম্বারগুলো সব ক্যান্সেল আউট হয়ে যায়। একটা পজিটিভ থাকলে একটা নেগেটিভ। হ্যাঁ ওই 2 4 যদি দেখিস 2 4 করলেই বুঝতে পারবি, দুখানা চারখানা করলেই দেখবি উপর নিচে সমান হয়ে যাবে, উপর নিচে সমান চলে আসবে। ঠিক আছে, ওইটাই হচ্ছে সমস্যা। যতগুলো উপরে ততগুলো নিচে চলে আসবে, এইভাবে প্রবলেমটা হয়ে যাবে। স্যার ওই কোশ্চেনে আপনি এটা 4 + 2 sin 40 ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকলো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারো। পরের দিন তাহলে ফেজার রিপ্রেজেন্টেশনটা শুরু করব। ঠিক আছে, পরের দিন ফেজার রিপ্রেজেন্টেশনটা শুরু করব। আসলে এটা একটু বড় টপিক, তো এটা না বুঝলে পরেরটা বোঝার কোনো মানে হয় না, ওই জন্য এটা ওই প্রুফটা করতে গিয়ে সময় লেগে গেল, নাহলে আর একটু পড়ানো যেত। ঠিক আছে, দেখো প্রুফটা করে খুব ভালো হয়। ভালো হলে তো ভালোই, তো ভালো হয় তো ভালো। হারমোনিক্স মানে স্যার হচ্ছে কি মেইন সিগন্যাল হচ্ছে স্যার ডিস্টারবেন্স হলে প্রশ্নটা, তাই তো? না না, মানে তুই এইভাবে বোঝ, ধর একটা ওয়েভ ফর্ম আছে, তো এই একটা ওয়েভ ফর্ম আছে, তোর কি মনে হয় তুই সবসময় মনে করিস যে একটা ওয়েভ ফর্মই এ জেনারেট করছে? না, সেটা নয়। যে সোর্স রয়েছে সে কেবলমাত্র এই একটা সিঙ্গেল ওয়েভ ফর্ম জেনারেট করছে না, তার সাথে প্যারালালি আরো ওয়েভ ফর্ম জেনারেট করছে। কোনোটা ধর 3টে, এরকম ভাবে 3টে হচ্ছে, ঠিক আছে, এরকম ভাবে 3টে হচ্ছে, কোনোটা ধর 5টা হচ্ছে, এখান থেকে ধর এরকম ভাবে 1টা 2টো 3টে 4টে, এরকম ভাবে 5টা এরকম ভাবে হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে এগোতে থাকছে। ঠিক আছে, মানে এরকম নয় যে একসাথে একটাই কেবলমাত্র ওয়েভ ফর্ম জেনারেট হচ্ছে, যে সোর্স সেই কমপ্লেক্স ওয়েভ ফর্ম জেনারেট করছে, মানে এর সামেশন অফ অল দা ওয়েভ ফর্ম জেনারেট করছে, মানে এইটাকে জেনারেট করছে অ্যাকচুয়ালি ভিটি কে জেনারেট করে। ঠিক আছে, কোনো জেনারেটর যে জেনারেশন করছে ভোল্টেজে, সেই ভোল্টেজের প্রোফাইলটা অ্যাকচুয়ালি ভিটি নেচারের হয়, কিন্তু আমরা সবাই বুদ্ধিমান, ক্যালকুলেশনের সুবিধার জন্য অনেকে ক্যালকুলেশন করতে পারবে না, তাদের কথা মাথায় রেখে আমরা এটাকে ডিএম সাইন ওমেগা টি ধরে নেব। কেবলমাত্র ফান্ডামেন্টালটা নিয়ে আমরা চলি, কারণ বাকি কম্পোনেন্ট গুলো নিতে শুরু করলে সেটা ইতিহাস হয়ে যাবে। আর সমস্ত ইতিহাস তো ম্যাথামেটিক্সে একই ইতিহাস পড়তে লোকজনের মাথা খারাপ হয়ে যাচ্ছে, তার উপর এই ইতিহাস পড়তে কি হবে? ঠিক আছে, বুঝতে পেরেছি। এইটা হলো ব্যাপার। তো পরের দেখো, আমি যেটা পড়াবো বলে ঠিক করেছিলাম সেটা হচ্ছে ফেজার পড়াবো বলে ঠিক করেছিলাম। তোমাদের ফেজার সম্বন্ধে কোনো আইডিয়া আছে? হ্যাঁ স্যার, মোটামুটি মোটামুটি আইডিয়া আছে, বলো তো। ফেজার ডায়াগ্রাম স্যার? হ্যাঁ, মানে ফেজার জিনিসটা কি, ফেজার জিনিসটা কি বোঝায়, হোয়াট ইজ দ্য মিনিং অফ ফেজার? আমরা ফেজার ডায়াগ্রাম করে এসেছি স্যার। এটাই ফেজার ডায়াগ্রাম করে এসছো, তার ফেজার মানেটা কি আমি সেটাই তো জিজ্ঞেস করছি। হোয়াট ইজ দ্য মিনিং অফ ফেজার? বলো দেখি, কি জানি, বলো ফেজার মানেটা কি? আমি যেটা বলছি সেটা কোনো বইতে লেখা নেই, ভালো করে বুঝবে। ঠিক আছে, ধরো তুমি একটা হাতের মধ্যে সুতো নিয়ে ঘোরাচ্ছ, তো সেটা একটা চক্কর কাটছে, এরকম করে চক্কর কাটছে চক্কর কাটছে চক্কর কাটছে, আবার এখানে ফেরত আসছে, আবার তুমি ঘোরাচ্ছ, আবারও ঘুরছে, আবার ঘুরতে ঘুরতে আবার এখানে ফেরত আসছে। তো এই যে একটা নির্দিষ্ট পথেও কন্টিনিউয়াসলি ঘুরে যাচ্ছে, ঠিক আছে, একটা নির্দিষ্ট পথেও কন্টিনিউয়াসলি ঘুরে যাচ্ছে। দেখো যত ডিপ করতে থাকছি তত দেখো ব্যাপারটা হারিয়ে যাচ্ছে।
লাইনটার দিকে খেয়াল করো, যত ডিপ করতে থাকছি তত মনে হচ্ছে একটা লাইন হয়ে যাচ্ছে, যত ডিপ করতে থাকছি মানে যত বেশি সার্কুলেশন আসতে থাকছে। এবার ধরো আমি প্রথমবার যখন তুমি ঢিলে বেঁধে প্রথমবার ঘোরানো শুরু করেছিলে সেটা হচ্ছে টাইম t = 0 সেকেন্ড, আর আমি মোটামুটি t = 5 সেকেন্ডের জন্য ঘুরিয়েছি। এবার এটাকে যদি আমি টাইমের রেসপেক্টে দেখি, টাইমের রেসপেক্টে দেখলে কি হবে, সাপোজ ধরো এটা 0 পয়েন্ট বা এটা ধরো ও পয়েন্ট, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা আবার ও পয়েন্ট। তো টাইম t = 0 থেকে তুমি যখন হাঁটা শুরু করেছো তখন তুমি এ পয়েন্টে যখন গেছো একটা ম্যাক্সিমাম পয়েন্টে গিয়ে পৌঁছেছো, আবার বি পয়েন্টে যখন গেছো তখন একটা মিনিমাম পয়েন্ট এসে পৌঁছেছো, আবার যখন সি পয়েন্টে গেছো একটা ম্যাক্সিমামে গিয়ে পৌঁছেছো। এইরকম ভাবে কন্টিনিউয়াসলি তুমি যদি এই সুতোটাকে খুলে দাও, টাইমের রেসপেক্টে দেখতে শুরু করো, তো টাইমের রেসপেক্টে দেখতে থাকলে এইরকম একটা নেচার আসে। টাইমের রেসপেক্টে তুমি দেখছো, এইটাকেই আমরা সাইন ওয়েভ বলি, ঠিক আছে, এইটাকেই আমরা সাইন ওয়েভ বলি। এবার এই সাইন ওয়েভের রিপ্রেজেন্ট করার কিছু ওয়ে আছে, ঠিক আছে, ছবি হিসাবে দেখানোর কিছু ওয়ে আছে। তো আমি যে এইখানে যে এই যে জিনিসটা দেখিয়েছি, এই যে অ্যারোটা দেখিয়েছি, এই অ্যারোটা টাইম t = 0 তে দেখিয়েছি, ঠিক আছে। এবার ধরো টাইম t = 1 এ দেখানোর চেষ্টা করছি, তার মানে এই অ্যারোটা কি হবে, সরে গিয়ে এরকম একটা জায়গায় চলে আসবে। তাহলে একটা অ্যারো দিয়ে আমি ম্যাগনিটিউডও দেখাতে পারলাম আর কোন টাইমে এটা এখানে এসেছে সেটাকেও দেখাতে পারলাম, ঠিক আছে। তো এই যে দুটো আন্ডারস্ট্যান্ডিং, এখান থেকে দেখা একটা ইয়ে তৈরি হচ্ছে, একটা নেচার তৈরি হচ্ছে, একটা কি বলবো, একটা গ্রাফ তৈরি করতে পারছি আমি, মানে একটা ওয়েভ ফর্মকে একটা ম্যাগনিটিউড দিয়ে, ঠিক আছে, একটা ম্যাগনিটিউড দিয়ে আর একটা ডাইরেকশন দিয়ে আমি রিপ্রেজেন্ট করতে পারছি একটা ওয়েভ ফর্মকে, ঠিক আছে। একটা প্লেন পেপারে আমি এটাকে বোঝাতে পারছি। তো এই প্লেন পেপার রিপ্রেজেন্টেশনটাকে আমরা বলি হচ্ছে ফেজার ডায়াগ্রাম, ঠিক আছে। ইন ফ্রিকোয়েন্সি ডোমেন এটাকে আমরা জেনারেলি রিপ্রেজেন্ট করে থাকি। মনে রাখবে e⁻j⁻, এই কম্পোনেন্টটাকে আমরা লিখি cos θ প্লাস j sin θ, ঠিক আছে। এই রিপ্রেজেন্টেশনটাই হচ্ছে সবথেকে কি, যে কোনো রেক্ট্যাঙ্গুলার ফর্মে যখন আমরা এক্সপ্রেস করি, তো এক্সপ্রেস করার সময় আমরা কি করি, এই তোমাদের মনে পড়েছো এটা x যদি হয়, এটা যদি i হয়, z যদি একটা কমপ্লেক্স নাম্বার হয় সেটাকে x + iy টার্মে লিখি। হোয়াট ইজ x + iy? x টা হচ্ছে যদি 0 হয়, 0 ডিগ্রি হয়, তাহলে এটা হচ্ছে কত, x টা 90 ডিগ্রি, x থেকে y এর অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। তো এখানে একটা i অপারেটর ইউজ করা হয়। এই i অপারেটরটা অ্যাকচুয়ালি কি, এই i অপারেটরটা বোঝায় যে x ডাইরেকশনে কোনো ভেক্টর যদি থেকে থাকে প্লাস তার সাথে 90 ডিগ্রিতে থাকা, মানে i অ্যাঙ্গেলে থাকা 90 ডিগ্রিতে থাকা কোনো ভেক্টরকে আমাকে যোগ করতে হচ্ছে। এই দুটো কম্পোনেন্টকে আমি যদি যোগ করি তাহলে আমি এদের যে রেজাল্টটা আছে দ্যাট ইজ জেড, সেটা আমি পাবো, ঠিক আছে। এইটা অ্যাকচুয়ালি ঠিক এই গ্রাফটার মতো। এই গ্রাফটা যখন 0 পজিশনে ছিল সেটা এক্স অ্যাক্সিসকে বোঝালো, আবার যখন আমি টপ মোস্ট পজিশনে নিয়ে গেলাম তখন এটা ওয়াই অ্যাক্সিসকে বোঝালো। এবার ওয়াই অ্যাক্সিসের লোকেশনটা যে কোনো জায়গায় হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, যে কোনো লোকেশনে থাকতে পারে। তো টিপিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে এটা। যদি আমি এই দিকে এক্স দেখাই, এই দিকে যদি আই দেখাই, ঠিক আছে, আই ওয়াই হিসাবে দেখাই, যদি এই দিকে দেখাই তখন i² y হিসাবে দেখাই, i² x হিসাবে দেখাই। i² x মানে কি, -x। এদিকে যখন দেখাই, জেনারেলি আমরা কি দেখাই, i³ y দিয়ে দেখাই। হোয়াট ইজ i³ y? i³ y মানে হচ্ছে -iy, ঠিক আছে। এদিকে থাকে iy আর এদিকে দেখাচ্ছে -iy। আইটা কি, আইটা হচ্ছে একটা 90 ডিগ্রি অপারেটর, মানে এটাকে ধরো 90 ডিগ্রি শিফট করার জন্য, এটা যদি একটা ভেক্টর হয়, এটাকে 90 ডিগ্রি শিফট করতে চাইছো, তো ওই জন্য আই দিয়ে গুণ করতে হবে। আই শিফট করা মানে হচ্ছে 90 ডিগ্রি শিফট করা, i² শিফট করা মানে হচ্ছে 180 ডিগ্রি শিফট করা, i³ শিফট করা মানে হচ্ছে 270 ডিগ্রি শিফট করা, i⁴ শিফট করা মানে হচ্ছে 360 ডিগ্রি শিফট করা, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি ভেক্টরের রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। এই সাইন যে ওয়েভ ফর্মটা আছে এটাকে আমরা ভেক্টরিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি। এই ভেক্টর নোটেশন, এই ভেক্টরিক্যাল রিপ্রেজেন্টেশনটাই আমরা বলি ফেজার ডায়াগ্রাম। দেখো বুঝতে পারলে? বলো কেটে যাচ্ছে, শোনা যাচ্ছে না।
ও যদি কোনো মেসেজ লিখে সেটা অন্য কেউ একজন পড়ে দাও, যার সাউন্ড আছে ভালো। দেবজ্যোতি সাক্ষ্য, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। এটা তোমরা বুঝতে পারলে ফেজারটা কি হলো। এইটার পর থেকে আমি নেক্সট দিন থেকে তোমাদের ইয়েটা পড়াবো, ঠিক আছে? এটার পরের দিন থেকে আমি তোমাদের ফেজার রিলেশনশিপ এলিমেন্টস অফ দ্য সার্কিট এলিমেন্টস বলবো। ফেজার রিলেশনশিপ অফ দ্য সার্কিট এলিমেন্টস আমি পরের দিন থেকে বলবো। এইটা অবধি হয়ে রইলো। ফেজারটা কি জিনিস আশা করি বুঝতে পারলে। Phasor is a complex number and it represents the amplitude and phase of a sinusoid. এটুকু লিখে রাখো। Phasor is a complex number which represent the amplitude and phase। স্যার শুনতে পাচ্ছেন এবার? হ্যাঁ বলো। বলছি স্যার ফেজার ডায়াগ্রাম আর ভেক্টর ডায়াগ্রামের মধ্যে একটু ডিফারেন্সটা বলবেন? একই ধরে, আলাদা কিছু আছে আমার জানা নেই। না আমি জানি না, জিজ্ঞাসা করছি। ফেজার ডায়াগ্রাম থেকে ভেক্টর ডায়াগ্রাম বলে, ঠিক আছে? একই জিনিস দুটো, ঠিক আছে? এখানে ফেজ কেন বলে বলতো, দেখ আমরা যখন ভোল্টেজ বা কারেন্ট নিয়ে ডিসকাস করি, ঠিক আছে, যখন ভোল্টেজ বা কারেন্ট নিয়ে ডিসকাস করি তখন ভোল্টেজের একটা ফেজ কম্পোনেন্ট নিয়ে কনসিডার করি। যখন কারেন্ট নিয়ে ডিসকাস করি তখন কারেন্টের একটা ফেজ কম্পোনেন্ট নিয়ে ডিসকাস করি। সেই জন্য আমরা এটাকে ফেজার ডায়াগ্রাম বলে থাকি। মানে এই যে ওয়েভ ফর্মটা আমি ড্র করেছি এটা একটা ফেজ কোয়ান্টিটি নিয়ে ড্র করছি। যখন থ্রি ফেজ সিস্টেম করবে তখন বুঝতে পারবে হোয়াট ইজ আ ফেজ কোয়ান্টিটি। যেমন ধরো তোমরা জানো হয়তো, ধরো তিনটে ফেজ আছে, ঠিক আছে? তিনটে ফেজ আছে, তো তিনটে ফেজের মধ্যে যখন আমি একটা ফেজ আর একটা নিউট্রালের মধ্যে ভোল্টেজ মাপি, দ্যাট ইজ ভি ফেজ। আর এই ভি ফেজটাকে আমি এখানে এরকম ভাবে রিপ্রেজেন্ট করি। জেনারেলি ভি ফেজ দিয়েই বা কারেন্টের আই ফেজ দিয়েই আমরা জেনারেলি ক্যালকুলেশন গুলো করে থাকি। তো ওই জন্য এটাকে ফেজার ডায়াগ্রাম বলে থাকি। ফেজার ডায়াগ্রাম ভেক্টর ডায়াগ্রাম একই জিনিস, ঠিক আছে? কিছু আলাদা নয়। তো যদি কিছু আলাদা পাস আমাকে বলবি। and the amplitude and phase, কি হবে? amplitude and phase of a sinusoid, amplitude and phase of a sinusoid। just এইটুকু নোট করে রাখো তাহলে হবে। what is a phasor? It is a complex number which represent the amplitude and phase of a sinusoid। একটা amplitude এবং phase of a sinusoid কে ইন্ডিকেট করে। ঠিক আছে, আজকে এই অবধি হয়ে রইলো, ঠিক আছে? পরের দিন আমরা বাকিটা করব। আচ্ছা স্যার, ওয়াইটা কি কোনো কমপ্লেক্স কিছুকে রিপ্রেজেন্ট করছে? ওয়াইটা? হ্যাঁ ওয়াইটা, হ্যাঁ। তো ওয়াইটা অ্যাকচুয়ালি একটা ম্যাগনিটিউড কে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? আই ওয়াইটা অ্যাকচুয়ালি কমপ্লেক্স কে বোঝায়। আইটা অ্যাকচুয়ালি কি করে? 90 ডিগ্রি অপারেটর, ঠিক আছে? আইটা অ্যাকচুয়ালি 90 ডিগ্রি অপারেটর। আচ্ছা স্যার, কখনো কখনো আইটাকে জে দিয়ে রিপ্রেজেন্ট করে কেন? হ্যাঁ, জে দিয়েও করে, কারেন্টের জন্য করে। আমরা এখানে ইলেকট্রিসিটিতে তো আইটা কারেন্ট হিসেবে ইউজ করি, তো ওরা কোনো সময় জে দিয়েও করে, কখনো আই দিয়ে করে, কখনো ক্যাল 9991 ক্যালকুলেটরে আই লেখা আছে x + iy। হ্যাঁ, ওই x + iy লেখা থাকে, jy লেখা থাকে, তুই যেটাতে বুঝবি একই ব্যাপার। ওই জে অপারেটর আই অপারেটর সবই হচ্ছে 90 ডিগ্রি অপারেটর, মানে একটা ভেক্টরকে 90 ডিগ্রি শিফট করা বোঝানোর জন্য সেটাকে ইউজ করা হয়, ঠিক আছে? মানে দুটো সেম ফেজে নেই, দুটোর মধ্যে ফেজের ডিফারেন্স আছে 90 ডিগ্রি। এইটা বোঝানোর জন্য ওই আই অথবা জে অপারেটরটাকে ইউজ করা হয়, ঠিক আছে? আজকে প্ল্যানিং তো অনেক কিছু ছিল, যাই হোক, মানে অনেক কিছু প্ল্যানিং ছিল, ঠিক আছে? যাই হোক, হলো না, অনেক প্ল্যানিং ছিল আজকে। এটা পরের দিন হবে, বাকিটা পরের দিন হবে। ওকে, এটা পরের দিন হবে। বলছি স্যার, আগের দিনে ম্যাথের অ্যানসার গুলো একটু বলে দিন না। আমি পরে বলে দিই। হ্যাঁ হয়ে যাবে, বলে দেবো পরে বলে দিচ্ছি। আমাকে কোশ্চেনগুলো এখানে সলভ করাও নি, আমাকে করতে হবে, ঠিক আছে? আমি পরে পাঠাবো, ঠিক আছে? ঠিক আছে স্যার, মেসেজ দিয়ে রাখবি, আমি পরে পাঠাবো। ঠিক আছে স্যার। আমি জানি এটা শেষ করতে একটু টাইম লাগবে। এটা অ্যাকচুয়ালি কি, এখানে এই রিপ্রেজেন্টেশন, এই অ্যাভারেজ ভ্যালু, আরএমএস ভ্যালু, টেস্ট ফ্যাক্টর, তারপরে এইখানে এই টপিকগুলো একটু অন্যরকম, তো এগুলো একটু বোঝানোর দরকার আছে, না হলে ঠিক হজম করতে পারবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। নেক্সট দিন আমরা তাহলে এইখান থেকে শুরু করব, যেখানে আমরা ওই
রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স এই সার্কিটগুলোর ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার, ঠিক আছে, এবং ফেজার ডায়াগ্রাম সবকিছু ড্র করবো। এই পোর্শনটা তোমরা অনেকে জানো, তো ভেরি ইজি হবে, চট চট করে আমরা করে ফেলতে পারবো। ঠিক আছে, বলছি স্যার আজকে যতটুকু পড়লাম এখান থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে, মানে কোন কোন এখান থেকে জেনারেলি কোশ্চেন আসে হচ্ছে তো এইখান থেকে অ্যাভারেজ ভ্যালু, আরএমএস ভ্যালু বার করতে দেবে, ঠিক আছে, যে কোনো ওয়েব ফর্ম দিয়ে দিল। এবার অ্যাভারেজ ভ্যালু, আরএমএস ভ্যালুর পরে আসে হচ্ছে ফর্ম ফ্যাক্টর, ফর্ম ফ্যাক্টরের ইকুয়েশন, ফর্ম ফ্যাক্টর কাকে বলে সেটা দেয়, টেস্ট ফ্যাক্টর কাকে বলে সেটা দেয়। এই যে ডিফারেন্ট ওয়েব ফর্মের ডিফারেন্ট ফর্ম ফ্যাক্টর, ওয়েব ফ্যাক্টর আছে, এই টেস্ট ফ্যাক্টর আছে, সেগুলোকে বার করতে বলে, ঠিক আছে। তারপর এরকম একটা ওয়েব ফর্ম ইকুয়েশন দিয়ে দিতে পারে, সেখান থেকে আমাদের ফর্ম ফ্যাক্টর, ওয়েব ফ্যাক্টর বার করতে দিতে বলে, ব্যাস আর কিছু না। আর ফেজার ডায়াগ্রামটা জাস্ট একটা কনসেপ্ট, ঠিক আছে, ফেজার একটা কনসেপ্ট, আর কিছু না। ফেজার থেকে কিছু জিজ্ঞেস করে না, এটা জাস্ট একটা কনসেপ্ট। আর কিছু কোশ্চেন আছে না? বলছি স্যার এখান থেকে কিছু প্র্যাকটিস করতে হলে কোথায় পাবো? কোথায় পাবে বলতে তুমি যে কোনো ধরনের বইতে পেয়ে যাবে, যে কোনো ইয়েতে। ওই নেটওয়ার্ক থিওরেমটা দেখবো, নেটওয়ার্ক থিওরেম দেখবে, নেটওয়ার্ক সার্কিট থিওরি দেখবে, সার্কিট এসি সার্কিটে পাওয়া যাবে স্যার, এসি সার্কিটে পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এসি অ্যানালাইসিস। এটা আমরা কি করলাম তাহলে? এটা আমরা করলাম হচ্ছে এসি অ্যানালিসিস করব, তাই তো? এসি অ্যানালিসিস, ঠিক আছে, ওই পাঠিয়ে দিচ্ছি। ঠিক, স্যার আপনি কি এটা রেকর্ডিং পাঠাবেন? হ্যাঁ, রেকর্ডিং পাঠাবো। ইউটিউবে ছাড়বেন নাকি? রেকর্ডিং দেখছি, ইউটিউবে পাঠিয়ে দেবো সেরকম করে, ঠিক আছে। অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে কি, 1 জুন থেকে যে সমস্ত ড্রাইভ গুলো আছে সব কটা ড্রাইভ তোমার পেয়েবল হয়ে যাবে। তুমি ওই যে গুগল ড্রাইভ স্টোর করে রাখো, ওটা স্টোর করা যাবে না, যেটা হচ্ছে একটা ইস্যু। স্যার লিভ করলাম স্যার, তাহলে স্যার